তো লাস্ট দিনে তো আপনারা কি করেছেন, আই হোপ যে আপনারা সবাই পার্টিসিপেট করেছেন লাস্ট যে প্রোগ্রামটা হয়েছে, করেননি? জি স্যার। স্যার করছিলাম। এবং একটা মক এক্সামও হওয়ার কথা আপনাদের আর কি, এটার উপরে আর কি। সেটা মনে হয় আপনাদের জন্য না, যারা মনে হয় এবার ফার্স্ট পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে। আপনারা কি এবার পরীক্ষা দিবেন না আগামীবার? না স্যার, 29 তারিখ যে পরীক্ষাটা আছে ওনাদের জন্যই মূলত। হ্যাঁ হ্যাঁ, আপনারা স্যার আমরা আগামী 29 সেশনে তারিখ না, মানে 6 আগামীবার তারিখে, পরীক্ষা 8 দেব তারিখে। স্যার। আপনারা আগামীবার দিবেন, হ্যাঁ বুঝতে পেরেছি। জি স্যার। স্যার আমার হাউস রেন্টের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। আপনি তো কোশ্চেন করে হারিয়ে গেলেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি কি ভ্যাট পয়েন্ট অফ ভিউতে কোশ্চেন জিজ্ঞেস করেছেন না ট্যাক্স পয়েন্ট অফ ভিউতে? স্যার ব্যাট হাউস রেন্টের উপরে অব্যাহতি বলতে আপনি বোঝাচ্ছেন যে কাদের জন্য, যেমন আইটি অ্যানেবল সার্ভিস যদি হয় তাহলে সেক্ষেত্রে হাউস রেন্টের উপরে কোনো ভ্যাট দিতে হবে না। যদি ওনার এন্টারপ্রেনার যদি মহিলা হয় তাহলে কোনো ভ্যাট দিতে হবে না। 100 স্কয়ার ফিট পর্যন্ত যদি কোনো জায়গা ভাড়া নেওয়া হয় কমার্শিয়াল পারপাসে তাহলে ভ্যাট দিতে হবে না। 100 স্কয়ার ফিটের উপরে হলে পরে 15% ভ্যাট পে করতে হবে। জি স্যার। তো আমরা শুরু করি। ভ্যাট এজেন্ট। ভ্যাট এজেন্ট বলতে আসলে কি বোঝায় এবং ভ্যাট এজেন্ট কাদের জন্য হয়, কখন হয় আর কি। বেসিক্যালি আপনার একজন নন রেসিডেন্ট এবং রেসিডেন্ট বলতে কি বোঝায় আপনারা কি এটা জানেন? জি স্যার। নিবাসী নাগরিকত্ব নাই তারাই কি নন রেসিডেন্ট? হ্যাঁ স্যার, যাদের নাগরিকত্ব নাই তারাই কি নন রেসিডেন্ট? না স্যার এখানে কি ট্যাক্স এটাই হবে নাকি স্যার? 182 দিনের একটা ব্যাপার আছে। রেসিডেন্ট এবং রেসিডেন্ট একই সংজ্ঞা, বলেন কি হবে? স্যার ওই 180 ইয়ার্স স্যার 90 ডেজ এর যেটা 182 দিনের অধিক 182 দিন। দিনের কম থাকলে অনিবাসী। হ্যাঁ, তার মানে রেসিডেন্ট কখন হবে? যদি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সে 182 দিনের অধিক এই বছরে আপনার যদি বাংলাদেশে অবস্থান করে তাহলে সে রেসিডেন্ট হিসেবে গণ্য হবে, অথবা এই বছরের 90 দিন অথবা তার বেশি আর পূর্ববর্তী 4 বছরে 365 দিন যদি থাকে তাহলে সে রেসিডেন্ট হিসেবে গণ্য হবে। তাহলে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, কথার কথা মনে করেন গুগল বা ফেসবুক, হ্যাঁ, এরা তো বাংলাদেশে তার কোনো অফিস নাই, তারা তো ভার্চুয়ালি কাজ করে। তাহলে এরা কি? এরা হচ্ছে নন রেসিডেন্ট কোম্পানি। তাহলে এই নন রেসিডেন্ট যে বাংলাদেশে ব্যবসা করছে এবং এখান থেকে সে ইনকাম করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, তাহলে এইটার অ্যাকাউন্টিং কিভাবে হবে, ট্যাক্স কিভাবে হবে, ভ্যাট কিভাবে হবে, কে ট্যাক্স পে করবে, কে ভ্যাট পে করবে, এই ভ্যাট কে পে করবে, এটার জন্য একজন এজেন্টকে নিয়োগ করতে বলা হয়েছে। আইনে এবার অ্যাড করা হয়েছে যে না, নন রেসিডেন্ট যদি কেউ থাকে, তার যদি বাংলাদেশে অ্যাক্টিভিটিস থাকে কিন্তু তার বাংলাদেশে যদি কোনো কোনো প্রতিনিধি না থাকে তাহলে সে একজন ভ্যাট প্র্যাকটিশনারকে তার এজেন্ট হিসেবে নিয়োগ করবে এবং সে তার পক্ষে সকল কাজগুলো করবে। স্যার এখানে কি নন রেসিডেন্ট ফরেনার কি বোঝাচ্ছে নাকি নন রেসিডেন্ট মানে দুইজনের ক্ষেত্রেই? নন রেসিডেন্ট, আমি নন রেসিডেন্ট ফরেনার কোম্পানির কথা বলছি। পার্সন ওকে স্যার। পার্সনের সংজ্ঞার মধ্যে কোম্পানি পড়ে, ব্যক্তিও পড়ে। এখন ব্যক্তি তো ভ্যাটের পয়েন্ট অফ ভিউতে তো ব্যক্তির উপরে তো ভ্যাট নাই, কোম্পানির উপরে ভ্যাট। তাহলে এখানে ভ্যাট অর্গানাইজেশনের অ্যাসপেক্টে বলা হচ্ছে। হ্যাঁ, এটা কি লিয়াজন অফিস বোঝায়? লিয়াজন অফিস না, লিয়াজন অফিস তো আরেকটা অন্য জিনিস। লিয়াজন অফিস মানে কি? তার এখানে প্লেস অফ বিজনেস আছে, তার তো সে বাংলাদেশ থেকে সে ব্রাঞ্চের মাধ্যমে বা লিয়াজ অফিসের মাধ্যমে সে কাজ করতেছে, তার মানে তার একটা প্লেস অফ বিজনেস আছে। আমি যেটা বলছি যে তার কোনো অফিসই নাই, যেমন গুগল, ফেসবুক, এদের বাংলাদেশে কোনো অফিস আছে? যেমন স্যার ইউটিউব। হ্যাঁ স্যার অফিস নাই। তাহলে যেহেতু অফিস নেই তাহলে ইট উইল বি ট্রিটেড এজ এ নন রেসিডেন্ট কোম্পানি, এবং সেক্ষেত্রে তার ভ্যাটটা কিভাবে জমা হবে সেইটার জন্য একজন ভ্যাট এজেন্টকে নিয়োগ করা হবে। সো এখানে ভ্যাট এজেন্ট বলতে কি বোঝাচ্ছে? মিনস এ পার্সন, একজন ব্যক্তিকে বোঝায় যে কিনা এম্পাওয়ার্ড হবে কিসের থ্রুতে? বাই এ নন রেসিডেন্ট। একজন নন রেসিডেন্ট তাকে এম্পাওয়ার করবে টু পারফর্ম ফাংশন অফ হিজ বিহাফ উইথ ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথরিটি। একজন ভ্যাট কনসালটেন্ট, ধরেন আমি অথবা XYZ, যারা কিনা যাদের ভ্যাট আপনার হচ্ছে ইনো আছে,
অ্যাজ এ এজেন্ট হিসেবে তাদের সার্টিফিকেট আছে, তারা কি করতে পারবে, ওই নন রেসিডেন্টের পক্ষ হয়ে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস পারফর্ম করতে পারবে। এটাকেই বলা হচ্ছে হলো আপনার ভ্যাট এজেন্ট। আমরা যদি এই সংজ্ঞাটাকে আর একটু ব্রডার পার্সপেক্টিভে দেখি, দেখেন এখানে বলছে ভ্যাট এজেন্ট মিনস এ নন রেসিডেন্ট। দেখা যাচ্ছে এটা? জি স্যার। জি স্যার। A non-resident can appoint a VAT agent who will bear and carry all VAT-related responsibilities arising out of activities performed by a non-resident. VAT agent will obtain a VAT registration in the name of principal or the non-resident for the concerned economic activity. কি বললো যে VAT agent কি হবে, একজন non-resident VAT agent bear করবে, সরি এজেন্টকে অ্যাপয়েন্ট করবে যে কিনা তার পক্ষে সকল কার্যক্রম পরিচালনা করবে। এখানে একটা অ্যামেন্ডমেন্ট এই বছর আসছে। আগের বছর পর্যন্ত আইন ছিল যে একজন ভ্যাট এজেন্ট এবং একটা কোম্পানি সমান দায়ী থাকবে, মানে কোম্পানি যদি কোনো ডিফল্ট করে এই জন্য ভ্যাট এজেন্টকেও সমানভাবে দায়ী করা হয়েছে। সেটা একটা ইরেশনাল। কোম্পানি যদি কোনো ডিফল্ট করে বা কোম্পানি যদি ভ্যাট না দেয় বা কোনো ফাঁকি হয়, এর জন্য ভ্যাট এজেন্টকে তো দায়ী করে লাভ নেই। ভ্যাট এজেন্ট তো তার পক্ষ হয়ে জাস্ট কাজটা করে দিচ্ছে, এর জন্য ওনাকে যদি রেসপন্সিবল করা হয় তাহলে এটা কখনোই ঠিক হয় না এবং এটা তার জন্য অনেক বড় বার্ডেন হয়ে যায়। এই জন্য এবার আইন এটা চেঞ্জ আসছে যে না, ভ্যাট এজেন্ট শুধুমাত্র রেসপন্সিবল থাকবে, তার পক্ষে সব কাজ করবে, কিন্তু কোম্পানি এটার জন্য ফাইনালি রেসপন্সিবল হবে। এই জন্য বললো যে ভ্যাট এজেন্ট উইল অবটেইন এ ভ্যাট রেজিস্ট্রেশন। ভ্যাট এজেন্ট তার পক্ষে একটা ভ্যাট রেজিস্ট্রেশন নিবে, কার নামে, ওই প্রিন্সিপালের নামে, মানে ওই কোম্পানি গুগলের নামে বা ফেসবুকের নামে, ফর দ্য কনসার্ন ইকোনমিক অ্যাক্টিভিটি। তার যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে ওই অ্যাক্টিভিটির জন্য সে কি করবে, একটা ভ্যাট রেজিস্ট্রেশন নিবে। এখন ভ্যাট এজেন্টের ক্ষেত্রে আপনার কিছু সংজ্ঞা, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, এর সাথে রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের সংজ্ঞার সম্পর্ক আছে, আমরা যেটা অলরেডি আলোচনা করে ফেলছি। রেসিডেন্ট বলতে কি বোঝে আমরা জানি, আর নন রেসিডেন্ট বলতে কি বোঝে তাহলে ঠিক তার উল্টা, যে 182 দিন এই অর্থ বছরে বাংলাদেশে ছিল না, অথবা এই বছরে 90 দিনের কম ছিল, অথবা 182 365 দিনের প্রিভিয়াস 4 ইয়ার্সে 365 দিনের কম ছিল, হি উইল বি ট্রিটেড এজ এ নন রেসিডেন্ট আর কি। এখন এই নন রেসিডেন্টের সাথে আর একটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক সার্ভিস। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে নন রেসিডেন্টের সাথে ইলেকট্রনিক সার্ভিসের সম্পৃক্ত আছে, কারণ অনলাইন বেস যে সার্ভিস গুলো হয় সেক্ষেত্রে যে দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে এটাকে করা যায়। হ্যাঁ তানভীর বলেন। স্যার ব্যাট এজেন্ট হতে হলে কি কোয়ালিফিকেশন লাগবে? আমি কি চাইলে ব্যাট এজেন্ট হতে পারবো? না, আপনি পারবেন না। ভ্যাট এজেন্ট হতে হলে আমরা তো ওই আলোচনা এখন আসিনি, আমরা যেখানে আছি সেখানে থাকি আর কি। ওটা বলতে গেলে আমি আবার অন ট্র্যাক চুক্ত হয়ে যাবো, ওটা পরে বলবো। জি স্যার। স্যার রেসিডেন্টে যেটা বললেন স্যার, ফাইন্যান্সিয়াল ইয়ারে হচ্ছে 182 দিন, আর 90 দিন কি স্যার এই বছরে বলতে স্যার কি বোঝাচ্ছে? হ্যাঁ, এই বছরে রেসিডেন্ট হতে গেলে আপনার দেখা যাচ্ছে। জি স্যার। রেসিডেন্টের সংজ্ঞা কি দেখেন, ইন কেস অফ ইন্ডিভিজুয়াল, রেসিডেন্ট উইল মিন অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি বা একটা কোম্পানি, হু অ্যান ইন্ডিভিজুয়াল হু নর্মালি লিভস ইন বাংলাদেশ, যে কিনা বাংলাদেশে থাকে, অর স্টে ইন বাংলাদেশ ফর মোর দেন 182 ডেজ ইন দ্য কারেন্ট ক্যালেন্ডার ইয়ার। 30শে জুন, 1 জুলাই 2020 থেকে 30শে জুন 2021 মধ্যে সে 182 দিন এই বাংলাদেশে ছিল। হ্যাঁ, অথবা ক্যালেন্ডার ইয়ার হিসেবে হইতে পারে। ক্যালেন্ডার ইয়ার বলতে তো জানুয়ারি ডিসেম্বর, ক্যালেন্ডার ইয়ার জানুয়ারি টু জুন আর কি। হ্যাঁ, জানুয়ারি টু ডিসেম্বর আর কি। হ্যাঁ, or stay in Bangladesh for more than 90 days in a calendar year, and he stay in Bangladesh for more than 365 days during the 4 immediate preceding calendar year. তার মানে কি, প্রথম শর্ত হচ্ছে যে এই বছরে 182 দিন থাকলেই হবে,
আর দ্বিতীয় শর্ত হলো যদি 182 দিন সে না থাকে তাহলে মিনিমাম তাকে এই বছরে 90 দিন থাকতে হবে, এবং পূর্ববর্তী 4 বছরে 365 দিন যদি সে থাকে বাংলাদেশে তাহলে সে রেসিডেন্ট হিসেবে গণ্য হবে, আদারওয়াইজ সে নন রেসিডেন্ট হয়ে যাবে। ওকে স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। ক্লিয়ার? ক্লিয়ার, থ্যাংক ইউ। স্যার এক্ষেত্রে কি এসে নাগরিক বা নাগরিক কিনে এই ধরনের কোনো শর্ত আছে কি? না, এরকম কোনো শর্ত নাই। একজন বিদেশিও রেসিডেন্ট হতে পারে যদি সে 182 দিন এখানে থাকে। জি স্যার, বুঝতে পারছি। তোমার শান্তমত। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম যে ইলেকট্রনিক সার্ভিস বলতে কি বোঝায়? বলছে ইলেকট্রনিক সার্ভিস means the following services when provided on or through a telecommunication network or local or global information network or similar means, যেমন ওয়েবসাইট, ওয়েব হোস্টিং or remote maintenance of program and equipment। আপনি বাংলাদেশে আপনার কোম্পানির ওয়েবসাইট আছে, আপনি এটা ডেভেলপ করেন আমেরিকা থেকে, ওরা কি করবে, আপনি একটা লিংক পাঠাবে, আপনি ওই লিংকে ক্লিক করে ওকে হোস্ট করে দিবেন, ও ওখান থেকে বসে বসে পুরো কাজটা আপনাকে করে দিবে। তাহলে দেখেন ও কিন্তু বাংলাদেশে আসলো না, ও বাইরে থেকে এই কাজটা করে নিচ্ছে, এর জন্য আপনার কাছ থেকে $10,000 নিচ্ছে, তাহলে এটা কিন্তু ওর বাংলাদেশি ইনকাম, তাহলে এই ইনকামের উপরে ট্যাক্স ভ্যাট প্রযোজ্য হবে। সফটওয়্যার অ্যান্ড আপডেটিং দেয়ার বাই ওয়ে অফ রিমোট ডেলিভারি অফ সার্ভিস। যে আমরা এসএপি ইউজ করি, ওরাকল ইউজ করি, এই এসএপি, ওরাকল বা বিভিন্ন সফটওয়্যার যে ইউজ করি, ইন্ডিয়াতে বসে ওরা কি করে একটা লিংক পাঠাবে, আপনি ক্লিক করবেন, আপনার এটা সব আপডেট হয়ে যাবে। এই যে ওরা রিমোটলি বসে সফটওয়্যার আপডেট করে দিচ্ছে, এর জন্য আপনাকে আওয়ারলি বেসিসে ওরা চার্জ করতেছে, তাহলে এটা ওর বাংলাদেশ থেকে ইনকাম হচ্ছে, তাহলে এই ইনকামের উপরে ওকে ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে। সো এগুলো সব কি, একজন কোম্পানি যখন এই অ্যাক্টিভিটিস গুলো করে এটার জন্য তাকে একটা নন রেসিডেন্ট নিয়োগ করতে হবে, এবং নন রেসিডেন্টের শুরুতে তার এই প্রসেস গুলো করতে হবে, আদারওয়াইজ সেটা নন কমপ্লায়েন্স হবে। ইমেজ, টেক্সট অ্যান্ড ইনফরমেশন ডেলিভারি। একটা ইমেজ সে মডিফাই করে দিল, আপনি যে কোনো ওয়েবসাইটে যদি কোনো ইমেজ হয়, কোনো টেক্সট হয়, সেগুলোকে একটা প্রফেশনাল কোম্পানি আছে যারা কিনা এগুলোকে প্রফেশনালি এগুলো ডিল করে আর কি, যাতে কোয়ালিটি ভালো হয়। অ্যাক্সেস টু ডেটাবেস, ওই যে এসএপি বললাম, ইআরপি বললাম, এগুলোতে ডেটাবেসে ঢুকে আপনার বিভিন্ন রকম কাজ করে দিবে আপনাকে। হ্যাঁ, সেলফ এডুকেশন প্যাকেজ, বিভিন্ন রকম এডুকেশন প্যাকেজ থাকতে পারে, আপনি বাংলাদেশে বসেই ওখানে আপনি এডুকেশন নিচ্ছেন। মিউজিক হতে পারে, ফিল্ম হতে পারে, গেমস হতে পারে, হ্যাঁ পাবজি খেলে, আরো কত কি খেলে আর কি, বিভিন্ন রকম ফিল্ম হতে পারে, মিউজিক হতে পারে। পোটেনশিয়াল, পলিটিক্যাল, কালচারাল, আর্টিস্টিক, সাপোর্টিং, স্পোর্টিং, সায়েন্টিফিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ব্রডকাস্টিং, যেমন যে আমরা যে বিভিন্ন বিদেশি চ্যানেলগুলো দেখি, এর জন্য কি ওদেরকে আসতে হয়, ওরা একটা স্যাটেলাইটের থ্রুতে এই সনি, জিটিভি, জি বাংলা এগুলো আমরা দেখি। দেখেন কয়দিন বন্ধ ছিল, মানুষের মাথা নষ্ট হয়ে গেছে, আবার চালু করে দিছে। সো এইগুলো ইলেকট্রনিক সার্ভিসের মধ্যে পড়ে। এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে কি করতে হবে, এদেরকে এই যে ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে এবং তাদের থ্রুতে সকল কাজ পারফর্ম করতে হবে। তারপরে আপনার কি বলেছে সেকশন 13-এ, সেকশন 17-এ বলা হয়েছে যে সাপ্লাইজ মেড উইদিন দ্য বাংলাদেশ, এটাও আপনার এর মধ্যে পড়েছে আর কি। সাপ্লাইজ মেড উইদিন দ্য বাংলাদেশ বলতে কি বোঝায়? বলতেছে ধারা 15 এর উদ্দেশ্য পূরণ কল্পে নিম্ন বর্ণিত সরবরাহ সমূহ বাংলাদেশে প্রদত্ত হয়েছে বলে গণ্য হবে। আবাসিক ব্যক্তি কর্তৃক সরবরাহ, অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থান হইতে উহার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাপূর্বক প্রদত্ত সরবরাহ। হ্যাঁ, তো এই সরবরাহ গুলো বাংলাদেশের ভিতরে হয়েছে, আপনারা সেকশন 17-তে দেখে নেবেন আর কি। হ্যাঁ, আপনাদের কাছে বই আছে না? এটা অনেক বড়, আমি এই মুহূর্তে পড়তে চাই না আর কি। স্যার কোন ব্যক্তি যদি রেসিডেন্সিয়াল হয়, যেটা বলেন 182 দিন, 90 দিন বা 365 দিন, সার্টিফিকেটটা কে দিবে স্যার? এটার জন্য কারো সার্টিফিকেট দরকার নেই। সার্টিফিকেট কেন লাগবে? তো বোঝা যাবে কিভাবে সে এতদিন ছিল বাংলাদেশে? আপনি যে বাংলাদেশে আছেন এতদিন, এটা বোঝার উপায় কি বলেন? আপনি যে বাংলাদেশে 182 দিন বা 365 দিন আছেন, এটা কি দিয়ে প্রুভ করবেন আপনি? পাসপোর্ট। এই তো উত্তর পেয়ে গেছেন। তাহলে একজন রেসিডেন্ট বা নন রেসিডেন্টের
হবে হলো পাসপোর্ট দিয়ে। কোম্পানির ক্ষেত্রে পাসপোর্টের কিছু নাই, তো কোম্পানির ক্ষেত্রে তাহলে কিভাবে হবে? কোম্পানি তো যদি রেসিডেন্ট হয় তাহলে তো বাংলাদেশে তার অফিস থাকতে হবে, প্লেস অফ বিজনেস থাকতে হবে, ফিক্সড প্লেস অফ বিজনেস। এই যে এখানে আসি, দেখেন এটার সাথে রেসিডেন্টের আছে যে ফিক্সড প্লেস অফ বিজনেস বলতে কি হয়? ফিক্সড প্লেস মিন্স any of the following at or through which economic activities inside or outside Bangladesh are carried on, namely a place of management, একটা ম্যানেজমেন্টের কোনো প্লেস থাকবে এখানে আর কি, হ্যাঁ, a branch, an office or factory or a workshop, আপনার একটা ব্রাঞ্চ থাকতে পারে, অফিস থাকতে পারে, ফ্যাক্টরি থাকতে পারে, অথবা ওয়ার্কশপ থাকতে পারে আর কি, অথবা এ মাইন, এ শেভরন যেমন আছে, আপনার একটা আপনার গ্যাস ওয়েল থাকতে পারে, আপনার তারপরে কোয়েরি ফর এক্সট্রাকশন অফ স্টোনস অর এনি আদার সিমিলার মিনারেল রিসোর্সেস। বড় বড় কোম্পানি বাংলাদেশে এসে, যে নাইকোর মতো কোম্পানি আসে, ওরা কি করে গ্যাস আছে কিনা এগুলো বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে। এ লোকেশন অফ এনি কনস্ট্রাকশন অর ইনস্টলেশন, আপনার যদি কোনো কনস্ট্রাকশন বা ইনস্টলেশন কোনো প্রজেক্টে থাকে তাহলে ধরে নিতে হবে আপনার ফিক্সড প্লেস অফ বিজনেস আছে, তার মানে আপনি তখন রেসিডেন্ট হিসেবে গণ্য হবে। যদি আপনার কোনো অফিস না থাকে, কোনো ম্যানেজমেন্ট না থাকে, ফিক্সড প্লেস অফ বিজনেস না থাকে, তাহলে ইউ উইল বি ট্রিটেড অ্যাজ এ নন রেসিডেন্ট। এখন বুঝতে পেরেছেন? স্যার রেসিডেন্টের তো আর ভ্যাট এজেন্ট দেওয়া থাকা লাগবে না, ঠিক না? না না। এরপরে আমরা যদি এখানে দেখি যে ভ্যাট এজেন্ট অফ নন রেসিডেন্টের ক্ষেত্রে কি বলছে? এ নন রেসিডেন্ট হু ডাজ নট ক্যারি অন অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি ফ্রম এ ফিক্সড প্লেস ইন বাংলাদেশ শ্যাল অ্যাপয়েন্ট এ ভ্যাট এজেন্ট। এই যে আপনি যেটা বলেন, আপনার কোশ্চেনের উত্তর এখানেই তো আছে। একজন নন রেসিডেন্ট হু ডাজ নট ক্যারি অন ইকোনমিক অ্যাক্টিভিটি ফ্রম এ ফিক্সড প্লেস অফ বাংলাদেশ, যে কিনা বাংলাদেশের কোনো ফিক্সড প্লেস থেকে কোনো সার্ভিস দেয় না, তাকে ভ্যাট এজেন্ট অ্যাপয়েন্ট করতে হবে। তার মানে যে বাংলাদেশে ফিক্সড প্লেস থেকে বিজনেস অ্যাক্টিভিটিস পরিচালনা করে, তাকে কোনো ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে না। A VAT agent shall bear all responsibilities and carry all activities. Shall be jointly, আচ্ছা এখানে একটু চেঞ্জ করতে হবে। দেখা যাচ্ছে? জি না স্যার, আপনাকে দেখা যাচ্ছে। দেখা যায়? জি এখন দেখা যাচ্ছে। shall be shall not be, এখানে হবে shall not be liable for the payment of all dues including fines, penalties and interest. এইটা তার জন্য, এটা আগে ছিল, এবার এটা নাই আর কি, হ্যাঁ। The VAT registration of the economic activity of VAT agent shall be in the name of the principal. আচ্ছা, সেকশন 19 যদি আমরা দেখি, সেকশন 19 এবার কি চেঞ্জটা আসছে এটা আমি আপনাদের বলে দিই। কি বলছে? যে অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্ট, কোন অনাবাসিক ব্যক্তির বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থান হইতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা না করিলে তাহাকে একজন মূসক এজেন্ট নিয়োগ করতে হবে, যেটা আমরা উপরে বললাম। অনাবাসিক ব্যক্তির সকল দায় দায়িত্ব কার্যাবলীর জন্য মূসক এজেন্ট পালন ও সম্পাদন করিবেন। তাহলে ভ্যাট এজেন্ট শ্যাল বিয়ার অল রেসপন্সিবিলিটিস এন্ড ক্যারি আউট অল অ্যাক্টিভিটিস, এটা আসলো। আবার কি বললো? তবে অর্পিত কর, জরিমানা, দণ্ড ও সুদ সহ যাবতীয় অর্থ পরিশোধের জন্য অনাবাসিক ব্যক্তি দায়বদ্ধ থাকবেন। তার মানে এটার জন্য নন রেসিডেন্ট লায়াবল হবে। তাহলে কি বললাম? ভ্যাট এজেন্ট শ্যাল নট বি লায়াবল ফর দ্য পেমেন্ট অফ ডিউস ইনক্লুডিং ট্যাক্সেস, ফাইনস, পেনাল্টিজ এন্ড ইন্টারেস্ট। আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিয়ে দেই। It will be the responsibility of the non-resident. এটা কিন্তু এই সংজ্ঞাটাতে চেঞ্জ আসছে, এটার আমি এখানে আপনাদেরকে এটা আমরা ক্লিয়ার করে দিলাম। তারপরে বলছে কি,
মূসক এজেন্ট কর্তৃক সম্পাদিত অর্থনৈতিক কার্যক্রমের নিবন্ধন তাহার প্রিন্সিপালের নামে হইতে হবে, এটা বলা হয়েছে। দেখেন, ভ্যাট রেজিস্ট্রেশন অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি অফ ভ্যাট এজেন্ট শ্যাল বি ইন দ্য নেম অফ প্রিন্সিপাল। তারপর বলছে বোর্ড মূসক এজেন্ট নিয়োগের শর্ত পদ্ধতি ও তার দায় দায়িত্ব নির্ধারণ করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট এন্ড নমিনেশন অফ দ্য ভ্যাট এজেন্ট রুল 16 এবং 17 এ বলা আছে। ওখানে রুলে গেলে আপনার এখানে সবগুলো সেকশন রেফারেন্স দেওয়া আছে, সো ওখানে গেলে আপনি আরো ডিটেল পাবেন আর কি। হ্যাঁ, আমি মূল জিনিসটা আপনাদেরকে বলে দিলাম। এবং একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে মূসক এজেন্টের কে হতে পারবে, মানে কার মূসক এজেন্ট হওয়ার আপনার হচ্ছে হলো রাইটস আছে আর কি। এইটা এখানে বলা হয়েছে যে কে কে হতে পারবে। এই সেকশন রুল 16 এ বলা আছে যে নিম্ন বর্ণিত ব্যক্তিগণ একজন মূসক এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া যাবে, যথা যে ধারা 130 এর অধীনে নিযুক্ত মূসক পরামর্শক, যাদেরকে কিনা ভ্যাট পরামর্শক হিসেবে লাইসেন্স দেওয়া আছে, তারা পারবে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশের সদস্য, আইসিবির সদস্য হিসেবে নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্টের যারা সদস্য তারা পারবে। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য যারা আইনজীবী আছে তারা, সহকারী কমিশনার পদমর্যাদা নিম্নে নহেন এরকম যদি কোনো ভ্যাটের কোনো অফিসার থাকে, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এফবিসিসিআই কর্তৃক মনোনীত বেসরকারি খাতে বিশেষজ্ঞ ব্যবসায়ী প্রতিনিধি, চার্টার সেক্রেটারি যদি কেউ থাকে তারা, এবং মূসক এজেন্ট নিয়োগ হিসেবে নিয়োগ প্রাপ্তির লক্ষ্যে অনাবাসিক ব্যক্তি কর্তৃক প্রাথমিকভাবে সম্মতি লাভ করিয়াছেন এমন কোন বাংলাদেশে নিবন্ধিত স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান বা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম বা আইন পরামর্শক প্রতিষ্ঠান। তার মানে এই যে বিভিন্ন ফার্ম আছে তারা এটা হইতে পারবে, একজন ব্যক্তি হইতে পারবে, অথবা একটা সিএ ফার্ম, যে কোনো সিএ ফার্ম এটা হইতে পারবে। তাহলে আপনার কোশ্চেনের উত্তর পেয়েছেন তো? স্যার রুল 16 দেখবেন, ওখানে কারা কারা মূসক এজেন্ট হইতে পারবে ওখানে ডিটেইল লেখা আছে। এবং এটার পরীক্ষার পদ্ধতি কি হবে, কতদিনের জন্য দেওয়া হবে, এটা 3 বছরের জন্য দিবে, 3 বছর পর পর এটাকে রিনিউ করতে হবে। আমাদেরকে যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের পরীক্ষা দিতে হবে না, বা অন্যদেরকে পরীক্ষা দিতে হবে। আবার এটা 7 দিনের মধ্যে আপনার আবার রিনিউ করে, এটা বিভিন্ন নিয়ম এখানে বলা আছে, আপনারা এটা দেখে নিয়ে নেন। হ্যাঁ, ভ্যাট এজেন্ট থেকে কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি, সুতরাং ভ্যাট এজেন্টটা আপনাদের কিন্তু জানতে হবে। স্যার, ভ্যাটের জন্য আমরা কোন বইটা ফলো করব? এই বইটা ফলো করতে পারেন, এটা খারাপ না। দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না স্যার। না স্যার, দেখা যাচ্ছে না স্যার। না স্যার, ক্লিয়ার না। হোল্ড অন। আচ্ছা, এই বইটার নাম হচ্ছে হলো ব্যবসায়ে ভ্যাট আইনের প্রয়োগ। হ্যাঁ, মশিউর রহমান, বদিউজ্জামান মুন্সি, তারেক হাসান, মোহাম্মদ আব্দুল আরমান। তাহলে মশিউর রহমানের কথা বললে পাওয়া যাবে না? পাওয়া যাওয়ার কথা আর কি। হ্যাঁ, ব্যবসায়ে ভ্যাট আইনের প্রয়োগ, এটা গ্রিন কালারের বই। হ্যাঁ, এই গ্রিন কালারের বই দেখেন, গ্রিন কালারের। আমার লাইব্রেরিতে আছে মনে হয়। আচ্ছা স্যার, ঠিক আছে, দেখব। এই যে গ্রিন কালারের বইটা আর কি। হ্যাঁ, আমাদের ফার্মে আছে। হ্যাঁ, এটা মোটামুটি খারাপ না, এটা ভালো বই। স্যার, Okay, sir, সহজ thank you. ভাষায় ব্যাট, যে এই বইটা পড়া যাবে স্যার, যে আব্দুর রফ স্যারের। যে কোনো ভাই যে কোনো বই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চলো জিনিস জানা দিয়ে দরকার আর কি। হ্যাঁ, যে কোনো বই পড়তে পারেন, কিন্তু আমার কাছে ওনার বইটা একটু ক্লামজি লাগে, তো মানে অনেক আমার কাছে ওনার বইটা অতটা ভালো লাগে না, আমার কাছে ক্লামজি লাগে আর কি। এই জন্য আমি আর ওটা দেখি না, যার কাছে যেটা ভালো লাগে আর কি। আগাই তাহলে আমরা জাকির হোসেন স্যারটা তো কিনছিলাম। হ্যাঁ, সেটা পড়তে পারেন। এনিওয়ান। আরে বই তো সব একই, আইনের ভাষা তো সব একই, কোনো বইয়ে তো ডিফারেন্স নাই। ওকে, এরপরে আমরা সাপ্লাইজ মেড উইদিন দ্য বাংলাদেশ, কোনটাকে আমরা ধরবো যে কোন সাপ্লাইটা উইদিন দ্য। আচ্ছা, আজকে এত সংখ্যা কম কেন? মাত্র 118 জন। আপনাদের স্টুডেন্ট কতজন মোট? 203 জন স্যার। স্যার ইদানিং সংখ্যা কমে গেছে স্যার। এটাই হলো আপনাদের সমস্যা আর কি, ঠিক আছে? এবং এটা কমতে কমতে 50-এ আসবে, আমি যেটা বুঝতেছি। 203 জনের মধ্যে 118 জন, প্রথম দিকে 150 জনের মতো ছিল। আজকে প্রথমে 150 ছিল, প্রথমে 180 ছিল, এরকম ছিল, তারপর আবার নতুন কিছু অ্যাড হয়েছে, তারপর 203 জন হয়েছে। তার ভিতরে আপনার 118 জন উপস্থিত, তার মানে আপনার অলমোস্ট 50%, 55%। জি স্যার।
ভেরি আনফরচুনেট, ভেরি ভেরি আনফরচুনেট আর কি। হ্যাঁ, যাক, তবে যার যার স্যার আপনার ক্লাসের জন্য পুরো এক উইক অপেক্ষা করি স্যার। হ্যাঁ স্যার আপনার ক্লাসটার জন্য অপেক্ষা করি, শেষ হওয়ার পরে কখন এটা আসবে, কখন এটা আসবে। বুঝতে পারিনি, সরি, কি বলছেন? বলি স্যার আপনার ক্লাসটার জন্য অপেক্ষা করি, ক্লাস শেষ হলে আপনারটা কখন আসবে এটার জন্য অপেক্ষা করি স্যার। না না না, আমি অতটা ভালো টিচার না ভাই, এত এত ওয়েলিং এর কিছু নাই। তো আপনারা, আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের তো আসলে ট্র্যাকের বিষয় আছে। আমি আগেই বলছি যে আপনাদেরকে অল সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, কিন্তু এই যে যারা কিনা ফোকাস না, এবং এই যে তারা কিন্তু অলরেডি ট্র্যাকচ্যুত হয়ে গেছে, এবং এটা এত ক্লামজি একটা বিষয়, এটা না পড়লে আপনার এটা পাশ করা অসম্ভব আর কি। হ্যাঁ, এটা আপনি যে এটা সহজ কাজ না আর কি। হ্যাঁ, তো যেখানে ক্লাস না করে মনে করেন যদি না পারবে, অনেক ভিউ থাকতে পারে না আমি ট্যাক্স পরীক্ষা দিব না, আগামীবার দিব, হয়তো এই জন্য তারা এসকেপ করে। কিন্তু ট্যাক্সটা এমন একটা বিষয়, এটা আপনার সবসময় লাগবে, এই জন্য সবসময় এটা ই করা উচিত। যাই হোক, এটা যার যার পার্সোনাল ব্যাপার, আমার কষ্ট হয় আর কি। আচ্ছা, সাপ্লাইজ মেড উইদিন দ্য বাংলাদেশ, কোনটাকে আমরা সাপ্লাইজ উইদিন দ্য বাংলাদেশ হিসেবে ধরবো? এনি সাপ্লাই মেড বাই নন রেসিডেন্ট, একজন রেসিডেন্ট, বাংলাদেশি একজন রেসিডেন্ট অথবা বিদেশি যেই হোক, যে 182 দিনের বেশি বাংলাদেশে ছিল, সে যদি কোনো একটা সাপ্লাই দেয়, সেটাকে আমরা উইদিন দ্য বাংলাদেশ হিসেবে ধরবো। এনি সাপ্লাই মেড বাই এ নন রেসিডেন্ট, একজন নন রেসিডেন্ট কোন একটা সাপ্লাই দিল, ক্যারিং অন অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যাট অর থ্রু এ ফিক্সড প্লেস অফ বিজনেস, মানে তার ফিক্সড প্লেস অফ বিজনেস বাংলাদেশে আছে, সেটা থ্রুতে যদি আমাকে কোনো সাপ্লাই দেয়, তাহলে সেটাও আমি উইদিন দ্য বাংলাদেশ ধরে নিব। থার্ড কি বললো? এনি সাপ্লাই আদার দেন ওয়ান মেনশন ইন ক্লজ বি মেড বাই এ নন রেসিডেন্ট, একজন নন রেসিডেন্ট ওই বি নাম্বারে যেটা বলা আছে সেটা ছাড়া হলেও সাপ্লাই উইদিন দ্য বাংলাদেশ হবে। কোনটা? ইফ দ্য সাপ্লাই relates to immovable property and land attached to it situated in Bangladesh, সে যদি সে সাপ্লাইটা দেয় একটা ইমুভেবল প্রপার্টি, যে প্রপার্টিটাকে সরানো সম্ভব না, ফিক্স আছে, অথবা ল্যান্ড রিলেটেড যদি হয়, যেটা কিনা বাংলাদেশে অবস্থান করে, রিলেটস টু এনি গুডস দ্যাট ইজ ট্রান্সফার, কনফার্ড, ইনস্টল অর অ্যাসেম্বল ইন বাংলাদেশ। যেমন আপনি যদি বলি ওয়ালটন, স্যামসাং, এরা কি করেছে? বাংলাদেশে তাদের ফ্যাক্টরি করেছে, হ্যাঁ, করে তারা কিন্তু এখানে এখন গুডস অ্যাসেম্বল করতেছে আর কি। বাজাজ, তবে এখানে ইনস্টল করছে, এখানে অ্যাসেম্বল হচ্ছে, তাহলে সেটাও কিন্তু সাপ্লাই উইদিন দ্য বাংলাদেশের হিসেবে গণ্য হবে। আরো কি বললো? ইজ মেড on an unregistered person and relates to the service are physically performed in Bangladesh by a person who is in Bangladesh at the time of supply. The service is directly related to the land located in Bangladesh. তাহলে কি বললো? প্রথম দিকে পড়ে আসি যে any supply, সি নাম্বারে কি বলছে? any supply other than one mention in clause B, clause B তে যেটা বলেছে সেটা বাদ দিয়ে made by a non resident, একজন নন রেসিডেন্ট যদি কোনো সাপ্লাই দেয়, তাহলে সেটা উইদিন দ্য কান্ট্রিতে সাপ্লাই হিসেবে গণ্য হবে। রোমান 3 কি বললো? ইজ মেড টু এ আনরেজিস্টার্ড পারসন, যেটা কিনা একজন আনরেজিস্টার্ড পারসন কে দেওয়া হচ্ছে, এন্ড রিলেটস টু, কিসের সাথে সম্পৃক্ত? সার্ভিস আর ফিজিক্যালি পারফর্ম ইন বাংলাদেশ, ওই সার্ভিসটা বাংলাদেশে ফিজিক্যালি দেওয়া হয়েছে, তার মানে উইদিন দ্য টেরিটরি অফ বাংলাদেশ। সার্ভিস আর ডিরেক্টলি রিলেটেড টু দ্য ল্যান্ড লোকেটেড ইন বাংলাদেশের ভূমির মধ্যে এটা হয়েছে। সার্ভিস আর রেডিও আর টেলিভিশন ব্রডকাস্টিং অর টেলিকাস্টিং সার্ভিস রিসিভ ইন অ্যান অ্যাড্রেস ইন বাংলাদেশ, যে সার্ভিসটা দেওয়া হচ্ছে সেটা বাংলাদেশের অ্যাড্রেসে ওই টেলিকাস্টিং সার্ভিসটা ছুটে হচ্ছে। সার্ভিস আর ইলেকট্রনিক সার্ভিস ডেলিভার টু এ পারসন লোকেটেড ইন বাংলাদেশ, এই সব একই কথা আর কি। হ্যাঁ, এটা এই সার্ভিসগুলো আমি সাপ্লাই মেড উইদিন দ্য বাংলাদেশ হিসেবে কনসিডার করব আর কি। হ্যাঁ স্যার, আনরেজিস্টার্ড পারসনটা কারা? আনরেজিস্টার্ড পারসন হচ্ছে যারা ভ্যাটের আন্ডারে রেজিস্টার্ড না, তারাই হচ্ছে আনরেজিস্টার্ড। ধরেন আমি, আপনি, আমরা হচ্ছে আনরেজিস্টার্ড, অথবা যার 50 লক্ষ টাকার কম রেভিনিউ তারা আনরেজিস্টার্ড, অথবা যারা এক্সেমটেড গুডস সাপ্লাই করে তারা আনরেজিস্টার্ড। বাবা বন্ধ করো বলছি। ইয়েস স্যার। স্যার, জি, ইমুভেবল প্রপার্টির কি কোনো সংজ্ঞা আছে, বা আমরা স্পেসিফিকলি কোন
ইমুভেবল প্রপার্টি আর মুভেবল প্রপার্টির মধ্যে পার্থক্য কি? আপনার যে প্রপার্টিটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারেন সেটা হচ্ছে মুভেবল প্রপার্টি, যেমন গাড়ি, তারপরে হচ্ছে আপনার স্বর্ণালংকার থাকতে পারে, আপনার যে কোনো টাইপের অ্যাসেট যেটা মুভ করানো যায়, ফার্নিচার থাকতে পারে। হ্যাঁ, আর ইমুভেবল প্রপার্টি কোনটা? ল্যান্ড, বিল্ডিং, এগুলো কি সরানো যায়? এগুলো সরানো যায় না। সো দিস আর কল ইমুভেবল প্রপার্টি আর কি। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এখন যে সেকশনটা আমরা পড়বো, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এটাকে বলা হয় রিভার্স চার্জ আর কি। হ্যাঁ, ইম্পোর্টেড সার্ভিস রিভার্স চার্জ আর কি। তো এটা পড়তে হইলে আমাদেরকে আগে একটা এক্সেল ফাইলে যেতে হবে, তারপরে এটা পড়লে পরে জিনিসটা ক্লিয়ার হবে আর কি। লেট মি ওপেন এ এক্সেল ফাইল। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন জি আপনারা? স্যার, জি জি স্যার। স্যার। ধরেন this is a VAT return of ABC company. আমরা এখন রিভার্স চার্জ নিয়ে বলবো। আমি আগে কেন এটা দেখাচ্ছি, কারণ আপনারা ওখানে করতে গেলে আপনারা ঘুরে ফেলবেন, এই জন্য এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আর কি, যাতে আপনাদের ওখানে পড়তে সুবিধা হয় আর কি। ধরেন এই এবিসি কোম্পানির নর্মাল রেভিনিউ বলতে আপনার ডে টু ডে বিজনেসের রেভিনিউ হচ্ছে 1000 টাকা, ভ্যাটের রেট হচ্ছে 15%, এর উপরে ভ্যাট আসে হলো 15 টাকা। ওকে, এবিসি কোম্পানি নর্মাল পারচেজ করেছে, নর্মাল বলতে এই তার নর্মাল বিজনেসের জন্য ধরে নিলাম সে পারচেজ করেছে 500 টাকা, এই 1000 টাকার মাল যেটা সেল করেছে তার পারচেজ প্রাইস হচ্ছে 500 টাকা বা 600 টাকা ধরি, তাহলে সুবিধা হবে। তাহলে এরপরে ভ্যাটের রেট হচ্ছে 15%, 90 টাকা। তাহলে এখান থেকে দেখি নেট ভ্যাট পেবল কত, আমার 60 টাকা। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। রেভিনিউ অথবা এটাকে আউটপুট ভ্যাট বলা হয়, পারচেজ পাবলিক ইনপুট ভ্যাট বলা হয়। পারচেজের উপর যে ভ্যাটটা দেওয়া হয় সেটাকে বলা হয়। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা থাকলে বলেন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপরে বলা হলো কি যে আপনি ধরেন, আমি যদি আমাদের কোম্পানির কথা বলি, আমি আগের কোম্পানির কথা যদি বলি, যে ওয়েস্টিন হোটেলের একটা ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট আছে কার সাথে? ইউনিক গ্রুপের সাথে ওয়েস্টিন ইন্টারন্যাশনাল, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল সাথে একটা এগ্রিমেন্ট আছে। তো এগ্রিমেন্ট অনুযায়ী বলা আছে যে তার যে রেভিনিউ হয়, আচ্ছা আমাকে একটা সেকেন্ড সময় দেন। সরি। সো বলা হলো কি ওয়েস্টিন হোটেলের যা রেভিনিউ হবে তার উপরে 5% টাকা রয়্যালটি ফি হিসেবে দিতে হবে। ধরে নিলাম 10% রয়্যালটি ফি হিসেবে দিতে হবে কত?
10% অফ রেভিনিউ। তাহলে এই যে ম্যারিয়েট ইন্টারন্যাশনাল সে কি করে, একটা ইনভয়েস করে এই 1000 টাকা রেভিনিউ, এর উপর 10%, তাহলে 100 টাকা তাকে রেমিট করতে হয়। তো ওয়েস্টিন হোটেল যখন এই রয়্যালটি ফিটা রেমিট করবে তখন এর উপরে তাকে 20% ট্যাক্স ডিডাক্ট করতে হবে, 15% ভ্যাট ডিডাক্ট করতে হবে। তো এই 15% ভ্যাট ডিডাক্ট বা 15% ভ্যাট পে করতে হবে। এই এন্ট্রিটা কিভাবে হবে সেটাই হচ্ছে রিভার্স চার্জ। তাহলে এই 100 টাকার উপরে আপনার 15% ভ্যাট, আমরা ট্যাক্স নিয়ে এখন আলোচনা করবো না, ট্যাক্স অন্য জায়গায়, আমরা এখন ভ্যাট নিয়ে আলোচনা করবো। তাহলে এই 15 টাকা ভ্যাট কাকে দিতে হচ্ছে? ওয়েস্টিনকে। বাংলাদেশে দিচ্ছে, কালকে আলোচনা করছি লাস্ট ক্লাসে, যে দেশের বাইরে থেকে যদি কোনো সেবা নেওয়া হয় সেক্ষেত্রে সার্ভিস রিসিপিয়েন্টকে ভ্যাট পরিশোধ করতে হবে। তাহলে এটার জন্য সেকশন 20 তে বলা হয়েছে একবার এটাকে একবার আউটপুট ভ্যাট হিসেবে দেখাইতে হবে, আবার একবার ইনপুট ভ্যাট হিসেবে দেখাইতে হবে। এখানে আবার আপনি রেভিনিউ ফর রয়্যালটি ফি ব্র্যাকেটে বলতে পারেন আউটওয়ার্ড রেমিটেন্স। এই যে দেশের বাইরে যে রেমিটেন্স আছে এর জন্য আপনাকে কত টাকা ভ্যাট দিতে হবে? 15%, 15 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে আপনি বেস ভ্যালু এটাকে গ্রস আপ করে টাকা বানাইতে হবে। তাহলে কি দাঁড়ালো আপনার টোটাল, এটা টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ অ্যান্ড আউটপুট ভ্যাট। আর রেভিনিউ আসছে 1100 টাকা, আর আমার আউটপুট ভ্যাট আসছে 165 টাকা। এটা বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এরপরে স্যার যেটা আমি দিতেছি সেটা আমার রেভিনিউর সাথে কেন অ্যাড হচ্ছে পরে বলতেছি। এরপরে বলেছে আবার এই সেম টাকাটাকে আপনাকে আবার ইনপুট ট্যাক্স হিসেবে দেখাইতে হবে আর কি। তাহলে আপনার এখানে কি দাঁড়াবে? আপনি 105 টাকা, সরি এখানে হলো আমার টোটাল ইনপুট ভ্যাট টাকা, এটা হবে হলো টোটাল পারচেজ ইনপুট ভ্যাট। আমার এখানে আমি দেখেন একবার আমি আউটপুট ভ্যাট 65 মাইনাস 105, 60 টাকা আগে যাচ্ছিল, এখনো তাই রয়ে গেছে। এখন বলেন কার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আরেকটু বলবেন স্যার, একটু মানে বুঝতে পারিনি বুঝি নাই ভালো তো করে। স্যার এখানে সেম অ্যামাউন্টটাই একবার ইনপুটে গেছে একবার আউটপুটে গেছে। জি স্যার কাইন্ডলি যদি শুরু থেকে একটু বুঝাইতেন। বুঝাবো, জিনিসটা তো জটিল। বুঝাবো, আমি একটা জাস্ট ম্যাথটা করে নিই। আচ্ছা, তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে আমরা একটু আবার একটু প্রথম থেকে দেখি আর কি। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন,
তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, বলা আছে সেকশন 20 তে বলা আছে যে আপনি যদি কোনো দেশের বাইরে থেকে কোনো সার্ভিস নেন, এই সার্ভিসের জন্য যদি কোনো ভ্যাট দিতে হয়, তাহলে সে সার্ভিসের ভ্যাটটা কে পে করবে? সার্ভিস রিসিপিয়েন্ট পে করবে। সার্ভিস রিসিপিয়েন্ট কে? এখানে এই বাংলাদেশে যে ইউনিক গ্রুপ বা ওয়েস্টিন হোটেল ঢাকায় যে অবস্থিত, সে হচ্ছে সার্ভিস রিসিপিয়েন্ট। রেমিটেন্স কোথায় যাচ্ছে? দেশের বাইরে, সিঙ্গাপুরে। তো ম্যারিয়েট ইন্টারন্যাশনাল যখন সিঙ্গাপুর থেকে একটা 100 টাকার ইনভয়েস করলো, তাকে তো 100 টাকা পে করতে হবে। তাহলে ভ্যাটটা গভর্নমেন্ট কিভাবে পাবে? আইনে বলা আছে কোন রেজিস্টার্ড পারসন, মানে যারা ভ্যাটের আন্ডারে রেজিস্টার্ড, ইকোনমিক কোডে যদি সে রেজিস্টার্ড রিটার্ন জমা দেয়, তখন ওই ফরেন রেমিটেন্স যখন সে পাঠায়, পাঠানোর সময় নিয়ম হচ্ছে যে এই 15 টাকা ভ্যাট জমা দিয়ে তারপরে তাকে এই রেমিটেন্সটা পাঠাইতে হয়, নাহলে ওই ব্যাংক রেমিটেন্স পাঠাবেই না, তাকে কেটে রাখবে ব্যাংক। আইনে বলে দিছে যে এইটাকে একবার আউটপুট ভ্যাট হিসেবে দেখাইতে হবে, একবার ইনপুট ভ্যাট হিসেবে দেখাইতে হবে। এই যে আমি একবার আউটপুট ভ্যাট হিসেবে দেখালাম, একবার ইনপুট ভ্যাট হিসেবে দেখালাম, তাহলে আমার ইম্প্যাক্ট কি হলো? ইম্প্যাক্ট 0, কিন্তু টাকাটা তো আমার পকেট থেকে গিয়েছে, কারণ ওই ভ্যাটটা তো আমার দেওয়ার কথা ছিল না, ওর দেওয়ার কথা ছিল। চিন্তা করেন, এই সার্ভিসটা যদি আমি দেশের ভিতর থেকে নিতাম, কথার কথা ম্যারিয়েট ইন্টারন্যাশনাল যদি বাংলাদেশের কোনো কোম্পানি হতো, সে কি করতো? সে আমাকে একটা 6.3 দিত না? জি স্যার, দিত। জি স্যার। তাহলে সে যখন আমার চালান দিত, আমি তখন কি করতাম? সেটাতে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতাম না? নিতাম কিনা? জি স্যার। তাহলে সে যদি আমাকে একটা 6.3 চালান দিত, আমি সেটা দিয়ে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতাম। কিন্তু সে যেহেতু সে দেশের বাইরে আছে, সে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারতেছি না আর কি। হ্যাঁ, তাহলে এই জন্যই গভর্নমেন্ট এই সুবিধাটা দিয়েছে, যাতে আপনি তার পক্ষে ভ্যাটটা দিয়ে দিবেন, আপনি আবার এটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন। এই জন্য এটাকে আমরা একবার আউটপুট ভ্যাট হিসেবে দেখাচ্ছি। আমি শেষ করি, তারপরে একবার আউটপুট ভ্যাট, আবার একবার ইনপুট ভ্যাট দেখাচ্ছি। তাহলে ইম্প্যাক্ট 0, তাহলে তো আমার কোনো লাভ হলো না, কারণ আমার তো পকেট থেকে 60 টাকা যাচ্ছে। কিন্তু যেহেতু টাকাটা আমি আমার পকেট থেকে দিয়েছি, এই মাধ্যমে আমাকে এটাকে আবার টাকা দিয়ে দিছি, আমি আলটিমেটলি পে করব 45 টাকা গভর্নমেন্টকে। This is the overall impact. এখন বলেন স্যার, এখানে যে 1000 টাকার উপর আমরা বলেন। ভ্যাট পে করলাম 15%, স্যার। স্যার এটা একটু যদি আবার যদি পুরোটা বুঝাতেন একটু ভালো হতো। এবিসি স্যার, কোম্পানি, আপনার ওখানে নেটে সমস্যা করতেছে। এবিসি কোম্পানি। হ্যাঁ স্যার, আপনার লাস্টের দিকে কথাগুলো ভেঙে ভেঙে আসছে। নেটে সমস্যা করছে আপনি। ও আমার এন্ড থেকে নেটে সমস্যা হচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, আপনার কথা বাফার হচ্ছে। সবার এন্ড থেকে সমস্যা হচ্ছে? জি স্যার, কথা শোনা যাচ্ছিল না। জি স্যার, কথা কেটে কেটে আসছিল। ও মাই গড, তাই না? আচ্ছা স্যার, আপনার ওয়াইফাই কানেকশনটাও দেখায় যে পুরোপুরি পাচ্ছেন আর এরকম দেখাতেছে। আচ্ছা, তাহলে আপনার এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আপনারা না শুনতে পারলে আমাকে বলেন আর কি। হ্যাঁ, জি জি। আচ্ছা, আমি আবার প্রথম থেকে আবার বলি। এবিসি কোম্পানি, হ্যাঁ এবিসি কোম্পানি, আমি এবিসি কোম্পানি না বলে ডাইরেক্ট বলি, ওয়েস্টিন ঢাকা, হ্যাঁ একটা ভ্যাটের আন্ডারে রেজিস্টার্ড একটা কোম্পানি। ওয়েস্টিন ঢাকার যা রেভিনিউ হয়, সেই রেভিনিউ উপরে সে ভ্যাট পরিশোধ করে, পাশাপাশি তাকে ফরেন রেমিটেন্স পাঠাতে হয়, সেটার জন্য তাকে ভ্যাট পরিশোধ করতে হয়। নর্মালি ওয়েস্টিন ঢাকার এক মাসে রেভিনিউ হয়েছে 1000 টাকা। এই 1000 টাকার উপরে সে 15% ভ্যাট, 150 টাকা ভ্যাট দিয়েছে। দিস ইজ নর্মাল তার ভ্যাট। আরো কি করেছে সে এই 1000 টাকার প্রোডাক্ট সেল করার জন্য
তাকে 600 টাকার প্রোডাক্ট কিনতে হয়েছে, তাহলে এর উপরও সে 15% ভ্যাট দিয়েছে আমরা ধরে নিলাম। তাহলে 600 টাকার প্রোডাক্ট কিনেছে, তার উপর সে 90 টাকা ভ্যাট দিয়েছে, সেটা সে ইনপুট ট্যাক্স কেটে নিল। এই দুটো নর্মাল অ্যাক্টিভিটিস। আরো কি বললাম যে এই যে ব্র্যান্ড যে ইউজ করা হচ্ছে ওয়েস্টিন, এটা হচ্ছে ম্যারিয়টের একটা ব্র্যান্ড। তো ম্যারিয়ট এর জন্য প্রত্যেক মাসে মাসে তার কাছ থেকে ইনভয়েস করে। বলা আছে যে কি হবে, ওয়েস্টিনের যদি রেভিনিউ 1000 টাকা হয়, তার 10% ম্যারিয়টকে দিতে হবে। তাহলে এই যে কি দিতে হবে, রয়্যালটি ফি দিতে হবে। কথা কথা, এটা কিন্তু এক্সাম্পল বলতেছি। তাহলে এখানে কি হয়েছে, 1000 টাকা রেভিনিউর উপরে 10% 100 টাকা রয়্যালটি ফি। এই রয়্যালটি ফি ওয়েস্টিন। স্যার শোনা যাচ্ছে না। স্যার আটকাই গেছে স্যার। স্যার শোনা যাচ্ছে না। বাটন নাই, তাহলে তো আমি আচ্ছা একটু ওয়েট করুন। ভাই না, আমার রোল লেখার দরকার কি? এটা ভাই প্রতিদিনই বলা হয়, কিন্তু তারা আরে বুঝে ভাই না। এজন্য ভাই প্রতিদিন তারা ভাই লেখে। বাধা দিয়েন না, বাধা দিয়েন না। লেখুক, আর লিখলে তো লিখুক ভাই, মেন্টাল সেট দেখতে ভালো লাগে। থাক, লেখুক, বাধা দিয়েন না, আমরা দেখতেছি, সমস্যা নাই। অ্যাটেন্ডেন্সে খুব ভালো, খুশি, সমস্যা নাই, দেখুক। অ্যাপ্রিশিয়েটেড। ভাই সে লেখে খুশি আর আমরা দেখে খুশি। আচ্ছা আপনারা কি এখন শুনতে পাচ্ছেন? দেখেন তো। স্যার বাফারিং হচ্ছে। এখন কি বাফারিং হচ্ছে? আমি তো ফুল দেখতে পাচ্ছি, আমার নেট ফুল দেখাচ্ছে। স্যার এখন ঠিক আছে স্যার। আচ্ছা আমি যেটা বলছিলাম যে ওয়েস্টিন হোটেল টোটাল রেভিনিউ হচ্ছে 1000 টাকা। 1000 টাকার উপরে সে নরমালি ভ্যাট পে করে 150 টাকা। একইভাবে ওই 1000 টাকার প্রোডাক্ট সেল করার জন্য তাকে পারচেস করতে হয়েছে 6000 টাকার গুডস, সেটার উপরে সে 15% হিসেবে 90 টাকা ভ্যাট দিয়েছে। তাহলে তার আউটপুট ভ্যাট হচ্ছে 150 রেভিনিউর উপরে, এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট হচ্ছিল 90 টাকা। এই দুইটা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। স্যার এতটুকু পর্যন্ত ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। এরপরে থার্ড কি বললো, যে এই যে 100 টাকা হচ্ছে রয়্যালটি ফি। এই রয়্যালটি ফির উপরে যে ভ্যাট হবে, সেই ভ্যাটটা কাকে দিতে হবে? সার্ভিস রিসিপিয়েন্ট মানে ওয়েস্টিনকে পে করতে হবে। এবং সেটার জন্য বলা হয়েছে সেকশন 20-তে বলা হয়েছে যে এটাকে একবার আউটপুট ট্যাক্স হিসেবে দেখাইতে হবে, আর একবার ইনপুট ট্যাক্স হিসেবে দেখাইতে হবে। তো একইভাবে এই যে 100 টাকা আমরা রেমিটেন্স পাঠালাম, এর উপরে 15 টাকা ভ্যাট। তাহলে 15 টাকা ভ্যাট হলে বেস ভ্যালু কত? 100 টাকা। আমরা সেটাই করেছি। একবার এখানে 15 টাকা ভ্যাট হিসেবে দেখিয়ে, বেস ভ্যালু 100 টাকা দেখিয়ে, একবার আউটপুট ভ্যাট হিসেবে দেখালাম, আবার একবার ইনপুট ভ্যাট হিসেবে দেখালাম। আলটিমেটলি এটা হলো একটা ডিসক্লোজার। আইনে বলে দিয়েছে যে আপনাকে একবার আউটপুট ভ্যাট এবং ইনপুট ভ্যাট দেখাইতে হবে। এই জন্য আমরা একবার আউটপুট ভ্যাট এবং ইনপুট ভ্যাট হিসেবে দেখাইছি। এটা জাস্ট ইম্প্যাক্টটা দেখানো। আলটিমেটলি ইম্প্যাক্ট কিন্তু 60 টাকায় আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, এখন ঠিক আছে। এখন আসি পরের কথাটাতে, যে তাহলে টাকাটা তো আপনার পকেট থেকে গিয়েছে, তাহলে একবার আউটপুট ভ্যাট এবং একবার ইনপুট ভ্যাট যদি দেখাই, তাহলে তো আমার ইম্প্যাক্ট 0, কিন্তু টাকা তো আমি দিয়েছি। তাহলে আমার বেনিফিটটা কি? আগের আইনে যেটা ছিল, আগের আইনে সেকশন 9-এ বলা ছিল যে ভৌগোলিক সীমারেখার বাইরে থেকে যদি কোনো সেবা গ্রহণ করা হয়, তাহলে সার্ভিস রিসিপিয়েন্ট এই ভ্যাটটা পরিশোধ করবে এবং ট্রেজারি চালান থাকা সাপেক্ষে সেটাকে রিবেট নিতে পারবে। এই আইনে এটাকে পেঁচায় দেওয়া হয়েছে যে ভৌগোলিক সীমারেখার বাইরে থেকে কোনো সেবা গ্রহণ করা হলে সেটা রিভার্স চার্জ হিসেবে গণ্য হবে। একবার আউটপুট ভ্যাট হিসেবে দেখাইতে হবে, একবার ইনপুট ভ্যাট হিসেবে দেখাইতে হবে, এবং ট্রেজারি চালান থাকলে সেটা সে অ্যাডজাস্টমেন্ট করবে। আপনাদের কাছে যদি বই থাকে, বইয়ের সেকশন 20 বের করেন। সেকশন 20-তে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে আর কি, আমদানিকৃত সেবার ক্ষেত্রে গ্রহীতার নিকট হইতে কর আদায় আর কি। হ্যাঁ, ফাইনালি যেহেতু এই ভ্যাটটা আপনি দিয়েছেন, তাহলে আপনাকে তো এটা অ্যাডজাস্ট করতে হবে। তার মানে আপনি টাকাটা দিয়েছেন ব্যাংকের মাধ্যমে, ট্রেজারি ডিপোজিট করেছেন। এই ফাইনালি আপনার নেট ভ্যাট পে বলছে 60 টাকা, সেখান থেকে 15 টাকা মাইনাস করে আপনি 45 টাকা দিবেন। আর আলটিমেটলি যদি এই দুটো না দিতে হইতো, ধরেন এইটা আর এইটা যদি না থাকতো, তাহলে কোনো সমস্যা ছিল না। সরাসরি আপনি এখানে যদি এটা দিতেন তাহলেই কিন্তু হইতো।
কিন্তু এটাকে একটু পেঁচানো হয়েছে, এটাকে এভাবে ডিসক্লোজার দিতে বলা হয়েছে। স্যার ট্রেজারি ডিপোজিট মানে 15 টাকা, স্যার এটা কোন বেসিসে? 15 টাকা তো আপনি যে 100 টাকার উপর 15 টাকা ব্যাংকে জমা দিতে হবে না, আপনি যে রেমিটেন্সের উপর 15 টাকা যে জমা দিবেন, এই যে 100 টাকার উপর যে 15 টাকা, এই 15 টাকাই হচ্ছে এই 15 টাকা যেটা আপনি জমা দিয়েছেন। এই 15 টাকা না দিলে তো আপনার এই ব্যাংক রেমিটেন্স যাবেই না। তো এই 15 টাকাতে জমা দিলেন ব্যাংকে, তো ওইটাই আপনি মাইনাস করবেন আপনার ভ্যাট রিটার্নে। স্যার পরে কি আমি 15 টাকা ব্যাক পাবো এমন কিছু? এক তো পেলেনি, মাইনাস ব্যাক দেওয়ার কথা 60 টাকা, আপনি দিচ্ছেন 45 টাকা, 15 টাকা আপনি অটোমেটিক ব্যাক পেয়ে গেলেন না। বুঝতে পেরেছি স্যার। মোট কথা হলো যে আমি 45 টাকা এখন দিব, তাই তো ব্যাট? 60 টাকা দিতাম, সেখানে 15 টাকা রিবেট নিয়ে 45 টাকা। জি জি, এটা আপনারা ছবি তুলে রাখতে পারেন। স্যার উঠাইছি। স্যার রয়্যালটি ফিটা কি আসলে 10% থাকবে নাকি এটা কম বেশি? আরে ভাই, এটা তো আমি এক্সাম্পলের জন্য দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো সবই এক্সাম্পল, প্রথম থেকে বলতেছি যে এটা বুঝতে সবই পারছি। হাইপোথেটিক্যাল ফিগার। স্যার ওইটা কি বেসিক্যালি এগ্রিমেন্টে যত যে পার্সেন্ট হয় আর কি, মানে বোথ পার্টির মধ্যে এগ্রিমেন্টে যে কয় পার্সেন্ট? হ্যাঁ হ্যাঁ, ওটা তো এক একটা এক এক পার্সেন্ট, 2% হতে পারে, 3% হতে পারে, এটা যাই হোক, যা ফিগার আসবে সেটাকে আপনি, এটা ক্যালকুলেশনের সহজার্থে আপনাকে জাস্ট বোঝানোর জন্য এটা এনেছি। স্যার 15% তো ফিক্সড, তাই না? এই যে 15% যেটা 100 টাকা। 15% ফিক্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আসি আমরা জায়গা মতো, এত কিছু বললাম এই কারণে। এখন আমরা দেখি এখানে কি বলেছে। রিভার্স চার্জের ক্ষেত্রে আপনি ইম্প্যাক্ট, সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস শ্যাল বি ট্যাক্সেবল সাপ্লাই। আপনি যদি কোনো ইম্পোর্টেড সাপ্লাই হয় সেটা ট্যাক্সেবল সাপ্লাই হিসেবে গণ্য হবে ইফ, কখন? রিসিপেন্ট ইজ এ রেজিস্টার অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার, মানে যে রিসিপেন্ট, যে কিনা বাংলাদেশে এই সার্ভিসটা নিচ্ছে, সে ভ্যাটের আন্ডার রেজিস্টার বললেই মানে সে ভ্যাটের আন্ডার রেজিস্টার, অথবা রিকোয়ার্ড টু বি রেজিস্টার মানে তাকে ভ্যাটের আন্ডার রেজিস্টার হওয়া প্রয়োজন বা দরকার আছে। এন্ড অ্যাকোয়ার্ড সার্ভিস ইন দ্য প্রসেস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, এবং সে সার্ভিসটা পেয়েছে থ্রু এক ইকোনমিক অ্যাক্টিভিটি থ্রুতে। ইকোনমিক অ্যাক্টিভিটির আবার সংজ্ঞা দেওয়া আছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়। এন্ড ইফ দ্য সার্ভিস ইজ প্রোভাইডেড ইন বাংলাদেশ, যদি সেই সার্ভিসটা বাংলাদেশে প্রোভাইড করা হয় বাই এ রেজিস্টার or required to be registered person in the process of economic activity is taxable at a rate other than the zero rate, সেটা taxable হবে এবং এটা জিরো রেট ছাড়া হবে আর কি। আমরা এখানে আরেকটু দেখি, সেকশন 46 এর 3 গতে বলা আছে ট্রেজারি চালান ইন সাপোর্ট অফ ভ্যাট পেমেন্ট, এটা থাকতে হবে, আপনি যে পেমেন্ট করেছেন সেটার এগেইনস্টে ভ্যাট চালান থাকতে হবে। ইদার পে, ভ্যাট রুলে বলা হয়েছে ইদার পে উইল ডিপোজিট VAT on foreign payment or bank will deposit the same। বলা আছে যে সেকশন 20 এর আন্ডারে আপনাকে অবশ্যই আপনি যদি এই ট্রেজারি চালানের এই 15 টাকার যদি অ্যাডজাস্টমেন্ট নিতে চান, আপনি যদি ভ্যাট রেজিস্টার্ড হন, তাহলে এই টাকাটা অবশ্যই আপনাকে পে করতে হবে। আর যদি আপনি না পে করেন তাহলে ব্যাংক কি করবে? ব্যাংক তার ইকোনমিক কোডে জমা দিবে, সেক্ষেত্রে আপনি আবার ক্রেডিট নিতে পারবেন না। সো কিপ ইট ইন মাইন্ড, যারা আনরেজিস্টার্ড তাদের ক্ষেত্রে ব্যাংক কেটে রাখবে, আর রেজিস্টারের ক্ষেত্রে তাকেই কেটে রাখতে হবে। আর যদি সে না কাটে তাহলে ব্যাংক তখন কেটে রেখে তার কোডে জমা দিবে। এই জায়গায় নিচে বলে দিছে ইদার পে উইল ডিপোজিট অন ফরেন পেমেন্ট অর ব্যাংক উইল ডিপোজিট দ্য সেম, সে করতে হবে অথবা ব্যাংক কেটে রাখবে। অ্যাজ পার সেকশন 22 ইট ইজ এ রিভার্স চার্জ, এটাকে একটা রিভার্স চার্জ বলা হয়। ইফ অ্যান এন্টিটি শোজ দ্য আউটপুট অ্যান্ড ক্লেম দ্য সেম অ্যাজ ইনপুট ট্যাক্স থ্রু ট্রেজারি চালান, it might become a cost to the company. If it is a reverse charge, why a company need to pay VAT? As per section 25, bank will deduct only from the non-registered person. So এটা কে করে? ব্যাংক কাটবে, আদারওয়াইজ আপনি এটা জমা দিবেন। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একবার যে আউটপুট ট্যাক্স 100 দেখালাম, আবার আমি ইনপুট ট্যাক্স হিসেবে 100 দেখালাম আর কি। হ্যাঁ, এই হচ্ছিল রিভার্স চার্জের যত সব কথাবার্তা। এবং আরো কি বলা হয়েছে এখানে একটা কথা বলে, ইফ অ্যান অ্যাডজাস্টমেন্ট ইভেন অকার or has occurred inconsequently for the supply of imported service, such service shall be taxable supply and recipient of supply of service shall be supply। এগুলো নিয়ে আর এত কিছু নাই, যা বলছি মূল কথা এইটাই। আর লাস্টে বলে দিল the recipient of supply of any imported taxable service who is neither registered or enlisted nor required to be registered। যদি এরকম কোনো রেজিস্টার কোনো কোম্পানি না হয় বা রেজিস্টার্ড হয়নি, তাহলে ব্যাংক or financial institution during making the payment of service value partially or fully shall deduct the VAT। ব্যাংক এটা কেটে রাখবে, এটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
bank or financial institution shall deposit the VAT to the government treasury through treasury challan on behalf of the importer of service and shall disclose in the return. Bank বা ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের টাকাটা কেটে রাখবে এবং সেটা তার রিটার্নে সে এটা ডিসক্লোজ করবে। এই হচ্ছে রিভার্স চার্জ। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার। সেকশন 20টা আপনারা দেখে নেবেন, যেটা আমি ম্যাথ করে দেখাইলাম এটা আগে করে দেখাইছি এই জন্য যাতে বুঝতে সুবিধা হয়, লেখাগুলো একটু ক্লামজি তো। এখন আপনারা সেকশন 20 পড়ে ওটার সাথে ম্যাচ করবেন, দেখবেন সব মিলে গেছে। ওকে, জি স্যার। এখন আসেন জিরো রেটেড গুডস অর সার্ভিস। জিরো রেটেড বলতে আমরা কি বুঝাই? কেউ কি কারো কি কোনো ধারণা আছে? যার উপর ব্যাট হবে না নাকি স্যার? মানে কেন জিরো রেটেড? কোনটা জিরো রেটেড তাহলে? সার্ভিস। হ্যাঁ, এক্সপোর্টের জিনিসগুলো স্যার, এক্সপোর্টের যে বিজনেস। হ্যাঁ, এক্সপোর্ট অথবা ডিম টু বি এক্সপোর্ট, এগুলোর উপরে কোনো রকম কোনো ভ্যাট প্রযোজ্য হয় না আর কি। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে এক্সেম্পটেড গুডস আর জিরো রেটেড গুডস। এক্সেম্পটেড মানে অব্যাহতিপ্রাপ্ত, আর জিরো রেটেড মানে কিন্তু অব্যাহতিপ্রাপ্ত নয়। জিরো রেটেডের শর্ত হচ্ছে যে জিরো রেটেড হইতে হলে অবশ্যই এটা দেশের বাইরে এক্সপোর্ট হইতে হবে এবং ব্যাংকিং চ্যানেলে আপনার ফরেন কারেন্সি দেশে আসতে হবে। একজন লিখছে যে রাইটারের নামটা কনফার্ম হওয়া প্রয়োজন। রাইটার বলতে কিসের রাইটারের কথা বলছেন ভাই? এই আমি যে বই দেখিয়েছি এই বইয়ের রাইটারের নাম হচ্ছে মশিউর রহমান, তারেক হাসান, বদরুজ্জামান মুন্সি আর হলো আব্দুল্লাহ আরমান। হ্যাঁ, এটা বই অ্যাভেলেবল, আপনারা গেলেই পাবেন। ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ, আপনারা যে কোনো বই কিনতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এয়ারপোর্টে কিছু প্রোডাক্ট দেখি যেটা জিরো ভ্যাট ট্যাক্স দেখানো হয়, ওটা কি এটার আওতায় আসবে কিনা? এয়ারপোর্টে নির্দিষ্ট একটা এরিয়াতে দেখানো হয় যে কি জিরো ট্যাক্স কিছু প্রোডাক্টে। ওইটা আবার অন্য জিনিস। এয়ারপোর্টে আপনি যেটা দেখেন যে ধরেন আপনি যখন আমাদের কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে গেল, আপনার ধরেন আপনি ওই যে কি বলে যেখানে আপনার পাসপোর্ট দিয়ে আমরা যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়ে গেল না, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু আর দেশের ভিতরে নাই, আপনি এখন আপনি দেশের বাইরে চলে যাবেন। সো ইমিগ্রেশন চ্যানেল পার করার পর ওখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনি কিনেন সেটা সবসময় জিরো রেটেড, কারণ ওটা দেশের বাইরে চলে যাবে, এটাকে ধরে নেওয়া আছে যে ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ এক্সপোর্ট, এই জন্য ওখানে ওই প্রোডাক্টের উপর কোনো ভ্যাট প্রযোজ্য হয় না। বুঝতে পেরেছেন স্যার? তাহলে এইসব ডিউটি ফ্রি সবগুলো প্রাইস এত বেশি হয় কেন প্রোডাক্ট গুলো? ডিউটি ফ্রিতে প্রাইস বেশি? জি স্যার, বেশি। ওই এয়ারপোর্টে একটা দোকান দিতে কত টাকা খরচ আছে সেই হিসাব আছে, ওটা কস্ট কত, কয় কোটি টাকা দিয়ে দোকানটা দিয়েছে। আমরা আবার দেখি ভ্রাম্যমাণ আদালত ওখানে আবার অভিযান চালায়, তাহলে আইনগুলো কেন জানি কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? জি সরি স্যার, ভ্রাম্যমাণ আদালত দেখি আবার এয়ারপোর্টে অভিযান চালায় পণ্যের দাম বেশি ওই জন্য, তাহলে কোন আইনের আওতায় করে স্যার? না না, ওই টেরিটরির বাইরে ইমিগ্রেশনের পরে তো ভ্রাম্যমাণ আদালতে যাওয়ার কোনো এখতিয়ারই নেই। ইমিগ্রেশন চ্যানেল পার করার পরে ভ্রাম্যমাণ আদালতের ওখানে যাওয়ার কোনো এখতিয়ার নেই। স্যার উনি বাইরের দোকানগুলোর কথা বলতেছে, মানে এয়ারপোর্টের বাইরে যে দোকানগুলো আছে। বাইরে না, ভিতরে দেখা যাচ্ছে অপারেশন চালায়, মানে ওই টেরিটরির ভিতরে বাইরে যেতে পারে না। এটা ঠিক আছে স্যার, যেটা বলছে এটা ঠিক আছে। বললাম আমি ক্লাসে আছি, পর কথা বলবো। না আপনার ওটা তো হওয়ার কথা না, ভ্রাম্যমাণ আদালত ওর ভিতরে, আমি জানি না আপনি কেন ওই কথা বলতেছেন, আমার জানা নাই, এটা হওয়ার কথা নয়। ঠিক যাক, এটা আমাদের সাবজেক্ট ম্যাটার না, আমরা আলোচনায় থাকি আর কি। হ্যাঁ, হ্যাঁ তোমাকে এটা মোবাইল নিতে হবে না, তুমি তোমার কাজ করে দাও। স্যার এক্সপোর্ট গুডস এর ক্ষেত্রে অনেক সময় কাস্টমস থেকে নো ব্যাট সিল মেরে দেয়, নো ব্যাট, ওইটা কি 0% ব্যাট? কোথা থেকে? কাস্টমস হাউস থেকে, যে এক্সপোর্টের ক্ষেত্রে নো ব্যাট দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওটা জিরো রেটেড। আর এইবার তো একটা আইনই করেছে, আগে এটা ছিল না, বিদেশে বিভিন্ন জায়গায় আছে। ধরেন আপনি একজন ফরেনার, আপনি বাংলাদেশে ঘুরতে আসছেন, আপনি যখন এখান থেকে প্রোডাক্ট কিনলেন তার উপরে ভ্যাট দিয়ে আপনি কিনলেন, বাট যখন আপনি যখন দেশের থেকে চলে যাবেন
তখন ওই সকল রিসিভ আপনি রেখে দিবেন। যাওয়ার আগে আপনি এয়ারপোর্টে গিয়ে ওই রিসিভ গুলো দেখে আপনি ক্লেম করবেন, আপনাকে ওই ভ্যাটের টাকা ফেরত দিয়ে দিবে। স্যার বুঝতে পারছেন? এটা ফরেনারদের ক্ষেত্রে হবে। মানে আমি যেহেতু ব্যাট ট্যাক্স নিয়ে কাজ করি না স্যার, একটা কনফিউশন ছিল স্যার, মানে এক্সপোর্ট মানে আমি যে পণ্যগুলো এক্সপোর্ট করি মানে 0% ব্যাট বলতেছেন, ওই যে আমি মনে করেন স্যার কোনো কম্পিউটার আমদানি করলাম, তাহলে স্যার আমদানি সেক্ষেত্রে না, আমরা রপ্তানি নিয়ে কথা বলতেছি, এখানে আমদানির সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, এখন জিরো রেটেড এর বিষয়টা অনেক ব্যাপক। আমি এটা এত বিস্তারিত আলোচনা করব না, কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে এটার জন্যই 2টা ক্লাস আলোচনা করতে হবে। আপনাদেরকে শুধু আমি মূল থিমটা ধরাই দিব, মূল থিমটা জানলেই হবে যে জিরো রেটেড বা গুডস বা সাপ্লাই বলতে কি বোঝায়। কারণ এটা নিয়ে আপনাদের লেভেল থেকে এই এত হাই লেভেলের কোশ্চেন থাকবে না, এটা থাকতে পারে অ্যাপ্লিকেশন লেভেলে থাকতে পারে। সো আমি এটা নিয়ে এত বিস্তারিত আলোচনা করব না, এখানে অনেক স্লাইড আছে, আমি হয়তো বা 7-8টা স্লাইড আলোচনা করব, বাকিগুলো আমরা এখানে আলোচনা করব না আর কি। হ্যাঁ, বাট আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো জিরো রেটেড সাপ্লাই বলতে কি বোঝাচ্ছে? সাপ্লাই অফ ইমুভেবল প্রপার্টি হোয়ার রিলেটেড ল্যান্ড ইজ ইন আউটসাইড বাংলাদেশ। ধরেন যে আপনি বাংলাদেশে ব্যবসা করেন, সিঙ্গাপুরেও আপনার একটা ব্যবসা আছে। এই সিঙ্গাপুরে আপনি যে ব্যবসা করেন, আপনি ওখানে আপনি একটা বিল্ডিং কিনেছেন, আপনার একটা ল্যান্ড আছে, বিল্ডিং আছে আর কি। হ্যাঁ, এখন কোনো কারণে আপনি সেটা মনে করেন সেল করে দিবেন, আপনি অন্য জায়গায় চলে যাবেন বা বিজনেসটা ক্লোজ করে দিবেন, অর আপনি অন্য জায়গায় অফিস নেবেন। তাহলে এই যে ইমুভেবল প্রপার্টিটা দেশের বাইরে আছে, আপনি যে এটাকে সেল করে দিলেন, সে এই 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 রিলেটেড যদি কোনো সাপ্লাই হয় সেটা কিন্তু জিরো রেটেড হবে, তাই এর উপর কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। কেন হবে না? কারণ এই ট্রানজাকশনটা দেশের বাইরে হচ্ছে। তো যেহেতু দেশের বাইরে ট্রানজাকশনটা হচ্ছে, সো এটার জন্য বাংলাদেশে কোনো ইম্প্যাক্ট নাই, সো এইটার উপর কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। আপনি যদি সেকশন 22 দেখেন, সেকশন 22 কি বলছে? যে স্থাবর সম্পত্তির সরবরাহ শূন্য হার বিশিষ্ট হইবে যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত ভূমি বাংলাদেশের বাইরে অবস্থিত হয়। যেটা আমি বললাম যে আপনি ওখান থেকে আপনি ট্রানজাকশনটা করতেছেন সিঙ্গাপুর থেকে, তাহলে এটার উপরে কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। সেকেন্ডলি কি বললো? সাপ্লাই অফ গুডস ফর এক্সপোর্ট। এই যে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে বা যে কোনো ইন্ডাস্ট্রি যারা কিনা দেশের বাইরে এক্সপোর্ট করে, হ্যাঁ, এই যারা যত এক্সপোর্ট করে এর উপর কিন্তু কোনো ভ্যাট প্রযোজ্য না। তাহলে কি হবে? তারা কি করে? তাহলে মালগুলো কিভাবে নিয়ে আসে? তাদের একটা ওয়্যার হাউস থাকে, এটাকে বলা হয় আপনার হলো বন্ডেড ওয়্যার হাউস। সো তারা ডিক্লারেশন দিয়ে মালগুলো দেশে নিয়ে আসে, যে আমি এখানে এই যে মাল সুতা নিয়ে আসলাম, বা আমি রং নিয়ে আসলাম, বা আমি জিপার নিয়ে আসলাম, বা যাই নিয়ে আসলাম, এইগুলো আমি এখানে প্রোডাকশন করে আমি দেশের বাইরে এক্সপোর্ট করব। এই জন্য বন্ডেড ওয়্যার হাউসের থ্রুতে যখন মালগুলো আসে এর উপরে কোনো ভ্যাট দিতে হয় না, ভ্যাট ছাড়াই সে নিয়ে আসে, পরে সে এটা সাপ্লাই করে। অথবা সে যদি কোনো কারণে ভ্যাট দেয় তাহলে সেই ভ্যাটটা সে ক্লেম করে, এটাকে বলা হয় ডিউটি ড্রব্যাক, ডিডো বলে, ডিইডিও, ডিউটি ড্রব্যাক। এই ডিডো অফিস থেকে এক্সপোর্ট হওয়ার 6 মাসের মধ্যে ক্লেম করে এই টাকাগুলো ফেরত নিতে হয়, বা এখন আপনি রিটার্নের থ্রুতেই নিতে পারেন আর কি। হ্যাঁ, আপনাকে টাকা ফেরত দিয়ে দিবে। থার্ড কি বললো? আপনি সেকশন 23, আপনার সেকশন 23 পড়তে হবে। সেকশন 23 অনেক বড়, আপনারা এটা বাসায় পড়ে নিবেন আর কি, এত বড় ক্লাসে পড়ার মতন, এটা বাংলায় আছে, আপনারা পড়ে নিবেন। সেকশন 24 এ বলা, এগুলো প্রথম সেকশন 23 তে বলা আছে রপ্তানির নিমিত্তে পণ্য সরবরাহ। রপ্তানির নিমিত্তে পণ্য সরবরাহ বলতে বোঝাচ্ছে যে এই যে এক্সপোর্ট, আপনি যে দেশের বাইরে যে কোনো গুডস আপনি সরবরাহ করছেন, এই পুরোটাই কি হবে? 2টা শর্ত। একটা হলো, প্রথম শর্ত হলো যে প্রোডাক্টটা দেশের বাইরে যেতে হবে, টেরিটরির বাইরে, আমাদের দেশের সীমানার বাইরে যেতে হবে, এবং ব্যাংকিং চ্যানেলে ফরেন কারেন্সি আসতে হবে। এই 2টা শর্ত যদি পূরণ হয় তাহলে সেটা এক্সপোর্ট হিসেবে গণ্য হবে আর কি। তারপরে কি বললো? সাপ্লাই অফ সার্ভিস মেনশন ইন সেকশন 24। সেকশন 24 এ যে সার্ভিস গুলোর কথা যদি বলি, ধরেন আমি একটা এক্সাম্পল দেই, যে এই আপনারা মাস্টার এলসি জানেন? মাস্টার এলসি কি নাম শুনেছেন? মাস্টার এলসি? জি স্যার, মাস্টার জি স্যার। ক্যারিয়ার
স্যার ইম্পোর্ট ওপেন করা হয় কি মাস্টার এলসিটা কি বলেন না? স্যার ব্যাক টু ব্যাক এলসি কে মাস্টার এলসি স্যার এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে যেই এলসিটা করা হয় ওইটা হচ্ছে মাস্টার এলসি স্যার থ্যাংক ইউ বুঝতে পেরেছি। ব্যাক আমি একটা এক্সাম্পল ব্যাক টু ব্যাক এলসি কে মাস্টার এলসি অনেকেই জানেন, বলে। আপনারা অনেকেই জানেন, আমি একটু ক্লিয়ার করি আর কি। হ্যাঁ, ধরেন আপনি বাংলাদেশ থেকে ইউএসএ তে প্রোডাক্ট সেল করবেন, ধরেন আপনি H&M এ প্রোডাক্ট সেল করবেন, $1,00,000 একটা কন্ট্রাক্ট হলো। তো এই $1,00,000 যে কন্ট্রাক্টটা হলো, আপনার ব্যাংক হচ্ছে বাংলাদেশে SCB আর ওর ব্যাংক হচ্ছে হলো HSBC। তো HSBC আপনার ইউএসএ ব্রাঞ্চ থেকে বাংলাদেশের আপনার SCB ব্যাংকের একটা হলো এলসি ওপেন হলো। এই যে এলসিটা ওপেন হলো $1,00,000 জন্য, এটাকে বলা হয় মাস্টার এলসি। এখন এই মাস্টার এলসির এগেইনস্টে আপনি যে ওকে $1,00,000 মাল সাপ্লাই করবেন 6 মাস পরে বা 3 মাস পরে, আপনার কাছে তো প্রোডাক্ট নাই, হয়তো আপনার কাছে কটন নাই, অথবা আপনার কাছে ডাইং মেশিন নাই, অথবা আপনার কাছে কোনো কিছু নাই, যে কোনো একটা প্রোডাক্ট নাই। তো এইটা আপনি কি করবেন, কোন একটা থার্ড পার্টির মাধ্যমে আপনি এই কাজটা সম্পাদন করবেন। তো এই যে থার্ড পার্টির মাধ্যমে এই কাজটা আপনি করবেন, এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি কিন্তু টাকা নাই, তাহলে আপনি কি করবেন, ব্যাক টু ব্যাক এলসি করবেন। এই ব্যাক টু ব্যাক এলসি সর্বোচ্চ 80% পর্যন্ত করা যায়। সেই ব্যাক টু ব্যাক এলসি থ্রুতে 80 টাকা পর্যন্ত আপনি অন্যের কাছ থেকে মাল নিতে পারবেন। ভাই তুমি আমাকে আমি একটা অর্ডার পেয়েছি, আমি এই 6 মাস পর টাকা পাবো, এই তুমি এই এলসি আমি তোমাকে একটা ব্যাক টু ব্যাক এলসি করে দিচ্ছি লোকালি, তুমি আমাকে এই মালটা দাও, আমার যখন প্রসিড রিয়ালাইজ হবে তখন আমি তোমাকে টাকা দিয়ে দিব। ওর যখন টাকা আসবে ব্যাংক সবার আগে ওদেরকে টাকা দিবে, তারপরে আপনাকে টাকা দিবে আর কি। হ্যাঁ, এই 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 প্রসেসটাকে বলা হয় আপনার হচ্ছিল মাস্টার এলসি এবং ব্যাক টু ব্যাক এলসি। তাহলে এই যে যারা ভ্যালু চেইনে যারা আছে, ধরেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে কিনা কেউ আপনাকে সুতা দিচ্ছে, বা কেউ আপনাকে কাপড় দিচ্ছে, কেউ আপনাকে বটম দিচ্ছে, কেউ আপনাকে জিপার দিচ্ছে, ফর হোয়াট এভার অ্যাসেসরিজ, যে এই ভ্যালু চেইনে ব্যাক এন্ডে আপনাকে সাপোর্ট করতেছে, সে কিন্তু এক্সপোর্টার না, বাট সে এক্সপোর্টকে হেল্প করতেছে, এটাকে ডিমড এক্সপোর্টার বলা হয়। এই ডিমড এক্সপোর্টারও এক্সপোর্টের সংজ্ঞার মধ্যে আসে এবং তাদেরকেও কোনো ভ্যাট দিতে হয় না। এটাই সাপ্লাই অফ সার্ভিস সেকশন 24 বলা আছে। তাহলে কি বললাম, যে আমি যদি কোনো সাপ্লাই করি না সরাসরি, আমি বোনাফাইড এক্সপোর্টার না, বাট আমি এক্সপোর্টকে হেল্প করি, তাহলে আই উইল বি ট্রিটেড অ্যাজ এ কি আপনার এক্সপোর্টার হিসেবে গণ্য হবো আর কি। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার জি স্যার। ওকে, 4 নম্বরে কি বলা হলো, the right to receive zero related supplies or supplies related to of an option or buy or sell futures। আচ্ছা, এখানে রাইট টু রিসিভ জিরো রেটেড সাপ্লাই অর সাপ্লাইজ, এটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, যেটা আমি অলরেডি এক্সাম্পল দিলাম। সেকেন্ডলি যেটা বলা হয়েছে, আমি যদি আপনাকে আরেকটা কথা বলি, ধরেন যে আপনি কোন রকম, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেটা যে রাইট টু রিসিভের কথা বলা হচ্ছে, যে উপধারা 7 এর অধীনে কোন সেবা সরবরাহ শূন্য বিশিষ্ট হইবে না যদি উক্ত সেবা সরবরাহ বাংলাদেশের অন্য কোনো বিশিষ্ট বিষয়ে একটি পরবর্তী সরবরাহ প্রাপ্তির অধিকার যা ভবিষ্যৎ ক্রয় অধিকার। এই বাংলা কথা আমি বুঝি না রে ভাই, এত জটিল কথাবার্তা। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন যে এনার্জি প্যাক আছে না, এনার্জি প্যাক, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে না? Yes, sir. ধরে নিলাম
জিই ইউএসএ, জি মানে জেনারেল ইলেকট্রনিক্স আর কি, হ্যাঁ। জি ইউএসএ আপনি হচ্ছে এবিসি কোম্পানি বাংলাদেশে আর কি, হ্যাঁ। জি ইউএস এর সাথে আপনার একটা এগ্রিমেন্ট হয়েছে, সে আপনাকে একটা সেল করবে কি জেনারেটর, কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি কোম্পানি যারা কিনা জেনারেটর বিভিন্ন রকম পাওয়ার প্ল্যান্টের আইটেম সেল করে আর কি। জি ইউএসএ একটা ই করবে, জেনারেটর সেল করবে এবিসি বাংলাদেশের কাছে আর কি, হ্যাঁ। ধরে নিলাম যেটার ভ্যালু হচ্ছে $1,00,000, হ্যাঁ। $1,00,000 আর কি, হ্যাঁ। ওকে, সো এইখানে জি বলল যে আমি তো ভাই তোমাকে মেশিনটা সার্ভিস সেল করলাম, কিন্তু আমি তো তোমাকে ওর সাথে এগ্রিমেন্ট হয়েছে যে 3 বছর পর্যন্ত সে তাকে ফ্রি সার্ভিসিং দিবে আর কি, হ্যাঁ। 3 ইয়ার্স, হ্যাঁ, ফ্রি সার্ভিসিং দিবে। এই 3 ইয়ার্সের যে ফ্রি সার্ভিসিং দিবে, তাহলে সেটা সে কিভাবে দিবে? তার তো দেশে বাংলাদেশে কেউ নাই আর কি। বাংলাদেশে যেহেতু তার কেউ নাই, তাহলে সেটাকে কিভাবে দিবে? সে বললো যে ভাই আমি একটা এগ্রিমেন্ট করেছি এনার্জি প্যাকের সাথে, এনার্জি প্যাক বাংলাদেশ। এনার্জি প্যাককে জি বললো যে ভাই তুমি আমার পক্ষ হয়ে এই কাজটা করে দিবে, কারণ যে সেও ই নিয়ে কাজ করে, আপনার হচ্ছে জেনারেটর নিয়ে, যে তোমাকে আমি টাকা দিব, হ্যাঁ, কথার কথা, তোমাকে আমি প্রত্যেক বছরে আমি $1,000 করে দিব। তুমি ভাই আমার পক্ষ হয়ে, আমার যেহেতু এই দেশে বাংলাদেশে কিছু নাই, তুমি ওর সার্ভিসিংটা করে দাও এবিসি কে, যেহেতু আমার সাথে তার কন্ট্রাক্ট আছে 3 ইয়ার্স, আমি তাকে ফ্রি সার্ভিসিং দিব। সো আমি তোমাকে দিয়ে এই কাজটা করাবো, আমি তোমাকে এই $1,000 দিব। এই বিষয়ে একটা চুক্তি হলো কার সাথে? এনার্জি প্যাকের সাথে জির সাথে হলো, হ্যাঁ। এই পর্যন্ত আপনারা বুঝছেন তো? জি স্যার। এখন দেখেন এখানে ইম্প্যাক্টটা কোথায়। তাহলে এবিসি লিমিটেডের সাথে জির এগ্রিমেন্ট অনুযায়ী সে মেশিনের পেমেন্ট করে দিল, এবং আগামী 3 বছরে যে সার্ভিসিং হবে বা আগামী বছরে যে সার্ভিসিং হবে, এই সার্ভিসিং এর জন্য এনার্জি প্যাক কিন্তু কোন এনার্জি প্যাক যে টাকাটা পাবে সেটা পাবে হচ্ছিল জির কাছ থেকে, এবিসি কিন্তু কোনো টাকা খরচ করছে না। তাহলে এই যে জি এবং এনার্জি প্যাকের মধ্যে যে ট্রানজেকশন হচ্ছে, এটা একটা ফরেন ট্রানজেকশন, কারণ এনার্জি প্যাককে পেমেন্টটা জি ইউএসএ থেকে করতেছে। যেহেতু আমি বাংলাদেশে সার্ভিসটা দেওয়ার জন্য দেশের বাইরে থেকে রেমিটেন্স পাচ্ছি, সেহেতু এটাকে ডিমড এক্সপোর্ট হিসেবে গণ্য হবে এবং এর উপরে কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এখন বাংলায় এটাকে কি বলা হয়েছে দেখেন, বাংলা পড়ে বুঝেন কিনা আর কি, হ্যাঁ। এখানে বলতেছে মেরামত বা প্রতিস্থাপনের ওয়ারেন্টিযুক্ত পণ্যের অনুকূলে প্রদত্ত সেবা সরবরাহ নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে শূন্য হার বিশিষ্ট হইবে। মেরামত বা প্রতিস্থাপন ওয়ারেন্টিযুক্ত কি? অনাবশ্যিক ও অনিবন্ধিত ওয়ারেন্টি প্রদানকারী কর্তৃক পণ্য প্রদত্ত হইবে মর্ম ওয়ারেন্টি প্রদানকারীর সহিত সম্পাদিত চুক্তির অধীনে যদি উক্ত সেবা সরবরাহ হয় বা মালিকের উপর কোন রকম মাসুল আরোপের ব্যতিরেকে সেবা প্রদান করা হয়। তাহলে কি হলো? মালিকের উপর কোন রকম মাসুল হয়নি আর কি, হ্যাঁ। আমি যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই জিনিসটাকে জাস্ট ক্লিয়ার করার জন্য, দেখা যাচ্ছে? জি স্যার।
দেখেন আমি এখানে একটা এক্সাম্পল দিই। ইউএমপিএল লিমিটেড মানে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড, a withholding entity has an agreement স্যার এরকম একটা কোশ্চেন বলতে স্যাম্পল কোশ্চেন দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি ওদিন দেখেছিলাম এটা, এবং এটা আমার কোশ্চেনই ওখানে আছে। ও আচ্ছা আচ্ছা। এটা আমারই করা আর কি। দেখেন বলছে নূর ট্রেড এন্ড কোম্পানি হ্যাজ ইনকর্পোরেটেড জেনারেটর imported generator from XYZ Limited, Singapore. XYZ has no operation and establishment in Bangladesh. Further, XYZ Limited has no VAT registration in Bangladesh. তাহলে কি হলো, নূর এন্ড কোম্পানি একটা জেনারেটর ইম্পোর্ট করেছে XYZ লিমিটেড সিঙ্গাপুরের কাছ থেকে। XYZ এর কোনো বাংলাদেশের এস্টাবলিশমেন্ট নাই এবং XYZ লিমিটেড কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নাই বাংলাদেশে। Whereas XYZ Limited has given 1 year repair and replacement warranty after import into Bangladesh. বলা হয়েছে যে এই মালটা আনার পরে সে 1 বছরের একটা ওয়ারেন্টি দিয়েছে। Further, an agreement has been executed between B Limited and XYZ. ওই যে B Limited হচ্ছে এনার্জি প্যাক, যে XYZ এর সাথে B Limited একটা এগ্রিমেন্ট হলো, যেখানে কি বলা হলো যে নন রেসিডেন্ট এন্ড নন রেজিস্টার্ড ওয়ারেন্টর অফ import generator for providing service for warranty period to Noor Trade. যে বললো যে ভাই তুমি আমার পক্ষে ওর মালটা রিপেয়ার করে দিবা, তোমাকে আমি টাকা পে করব। অ্যাকর্ডিংলি XYZ লিমিটেড উইল মেক পেমেন্ট টু বি লিমিটেড এবং XYZ বি কে টাকা পেমেন্ট করবে। ফার্দার বি লিমিটেড উইল প্রোভাইড সার্ভিস টু Noor and company on imported generator for warranty period under agreement with XYZ লিমিটেড, ওর সাথে যে চুক্তি হয়েছে, এবং উইদাউট চার্জিং ফিজ টু, এবং সে তাকে এটা কোনো চার্জ করতে পারবে না। আন্ডার দিস সার্কামস্টেন্সেস প্লিজ মেনশন দ্য রেট অফ ভ্যাট অ্যাজ পার দ্য VAT and SDA। রেট অফ ভ্যাট কত হবে? 15%, 10%, 0%। কিন্তু পেছানো আছে আর কি। হ্যাঁ, তো এই কোশ্চেনটা আমি করে দিয়েছি, তো আমি জাস্ট আপনাদের ক্লিয়ার করার জন্য এখানে আপনাদের আনলাম, ঠিক আছে? এখন ক্লিয়ার? জি স্যার। यस স্যার। আজকে আমাদের মেয়েরা কোনো কথা বলতেছে না, কারণ কি? অনেকে আসেন নাকি না? নাই স্যার, তারা সবাই বুঝতেছে সেজন্য আর কি মনে হয়। না, ওনারা তো কথা বলেন, আজকে দেখছি কেউ কথা বলতেছে। আমরা এটা অলরেডি পড়েছি। এক্সপোর্ট বলতে বোঝায় সাপ্লাই অফ গুডস ফ্রম ইনসাইড অর আউটসাইড দ্য জিওগ্রাফিক্যাল লিমিট অফ বাংলাদেশ, এবং ডিমড এক্সপোর্ট। ডিমড এক্সপোর্টের ক্ষেত্রে আমি অলরেডি আলোচনা করেছি। ডিম এক্সপোর্ট বলতে কি বোঝায়? would mean to include one or more of the following supply, namely কি supply of input of goods or service in a prescribed manner. Prescribed manner বলতে ওই যে নির্দিষ্ট পদ্ধতি ফলো করতে হবে, against foreign exchange, অবশ্যই ফরেন এক্সচেঞ্জ থাকতে হবে, and distinct for consumption outside Bangladesh, এবং এটা অবশ্যই দেশের বাইরে যেতে হবে। Supply of any goods or service ডিম এক্সপোর্টারের একটা এক্সাম্পল দিবেন? হ্যাঁ হ্যাঁ, একটু আগে এক্সাম্পল দিয়েছি, আবার একটু বলি। স্যার আমি একটু বলি ডিম এক্সপোর্ট সম্পর্কে। হ্যাঁ বলেন, আপনি বলেন প্লিজ। তার ইনসেনটিভে যেটা আমরা করি আর কি, আমি করছি যেমন যদি দেশীয় সুতা ইউজ করে শুধু কাপড় তৈরি করে এবং ওই কাপড়টা যে মেইন এক্সপোর্টার থাকবে সে শুধু ফিনিশ গুডটা তৈরি করে ওইটা বিদেশে এক্সপোর্ট করবে। যখন এক্সপোর্টটা হয়ে যাবে তখন হচ্ছে ওই যে ফিনিশ গুড এক্সপোর্ট করছে সে ইনসেনটিভ পায় না, যে হচ্ছে কাপড়টা দেশি সুতা ইউজ করে তৈরি করছে তাকেই ডিম এক্সপোর্ট বলে। না, কিন্তু আলটিমেটলি ইনসেনটিভ তো তারই পাওয়ার কথা যে এক্সপোর্ট করেছে। না স্যার, এইখানে হচ্ছে ডিম এক্সপোর্ট বলে প্রচ্ছন্ন রপ্তানি, যে হচ্ছে দেশীয় সুতা ইউজ করে ওই কাপড়টা তৈরি করে মানে ওর কাছে দেয়। হ্যাঁ, কিন্তু এখানে তো বোনাফাইড স্যার এক্সপোর্টার। আমি একটু বলি স্যার, আমি যেটুকু জানি যে কোনো এক্সপোর্টার যদি সে নিজের ফ্যাক্টরিতে নিজেই সুতাটা প্রডিউস করে এবং সেই সুতা ইউজ করে যে কোনো প্রোডাক্ট তৈরি করে এবং সেটা এক্সপোর্ট করে বিদেশে, তাহলে সেটার উপর সে ক্যাশ ইনসেন্টিভ পায় এবং সেটাকে সে ডিম এক্সপোর্টার বলে, মানে যে এক্সপোর্ট করে। না 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 না, ডিম এক্সপোর্ট এটা না।
আচ্ছা আমরা স্যারের কাছ থেকে শুনি। ক্যাশ ইনসেনটিভ অন্য জিনিস আর ডিমড এক্সপোর্ট অন্য জিনিস। আপনারা যেটা বলতেছেন সেটা হচ্ছে এক্সপোর্ট। আমি আমার ফ্যাক্টরিতে প্রডিউস করতেছি, আমি সেল করতেছি, আমি ফরেন কারেন্সি পাচ্ছি, দিস ইজ কমপ্লিটলি এক্সপোর্ট, দিস ইজ নট ডিমড এক্সপোর্ট। ডিমড এক্সপোর্ট মানে কি? রপ্তানি না, বাট রপ্তানিকে সহায়তা করা, প্রচ্ছন্ন রপ্তানি মানে কি? শ্যাডো, যে আমি সরাসরি রপ্তানি করি না, বাট বলা যায় ব্যাক গার্মেন্টস অ্যাকসেসরিজ যারা সাপ্লাই দেয় তাদেরকে ডিম এক্সপোর্ট বলা যায়। এক্স্যাক্টলি, এই যে এক কথায় বলে দিয়েছেন, সুন্দর কথা। হ্যাঁ, সো আপনারা যে এক্সাম্পল দিচ্ছেন সেটার সাথে এটা ম্যাচ করতেছেন আর কি। হ্যাঁ, তাহলে স্যার ব্যাক টু ব্যাক এলসি যেটা আছে ওইটার মধ্যে কি ডিম এসব পড়বে? হ্যাঁ আছেই তো, অবশ্যই আছে। এবং আপনি যদি ডিমড এক্সপোর্টের সংজ্ঞা দেখেন, আপনার এখানে আপনাদের বইয়ের ডিমড এক্সপোর্টের সংজ্ঞা দেওয়া আছে আর কি। হ্যাঁ, আপনার ডিমড এক্সপোর্টের সংজ্ঞা হলো প্রচ্ছন্ন রপ্তানিকারী আর কি। হ্যাঁ, তো প্রস্তুতকারক ম্যানুফ্যাকচারার প্রতিনিধি। আচ্ছা, 62 নম্বরে প্রচ্ছন্ন রপ্তানি অর্থে নিম্নবর্ণিত এক বা একাধিক সরবরাহ অন্তর্ভুক্ত হবে, যথা বাংলাদেশের বাহিরে ভোগের জন্য অভিপ্রেত কোনো পণ্য বা সেবা নির্ধারিত পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে সরবরাহ, কোনো আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে নির্ধারিত পদ্ধতিতে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য বা সেবা সরবরাহ। মনে করেন আপনি এটা সেকশন কত স্যার? সেকশন 262। তারপর গ নাম্বার বললো স্থানীয় ঋণপত্রের বৈদেশিক মুদ্রার বিনিময়ে নির্ধারিত পদ্ধতিতে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য বা সেবা সরবরাহ। আপনি মনে করেন বাংলাদেশ ইপিজেড যদি কোনো প্রোডাক্ট সাপ্লাই করেন, সেটা ডিমড এক্সপোর্ট হিসেবে গণ্য হবে, কারণ ওখান থেকে সব প্রোডাক্ট দেশের বাইরে চলে যায়। এটা এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট হিসেবে গণ্য হবে। আবার ওই যে ব্যাক টু ব্যাক এলসি এগেইনস্ট যদি আপনি কোনো কিছু দেন, সেটাও ডিমড এক্সপোর্ট হিসেবে গণ্য হবে, কারণ আপনার এটা এগেইনস্ট ফরেন কারেন্সি আসবে। সো ডিমড এক্সপোর্টের ক্ষেত্রে আলটিমেটলি বোনাফাইড এক্সপোর্টার যে আছে সেও বেনিফিট পাবে, এবং যারা ডিমড এক্সপোর্টার তারা বেনিফিট পাবে, কারণ সে তো এক্সপোর্ট করছে না, বাট সে তো এক্সপোর্টকে হেল্প করছে, সো তার ওই প্রোডাক্টটাও ভ্যাটের আওতামুক্ত হবে আর কি। জি স্যার, এখানে স্যার ইনসেনটিভ আর ইয়ার পারপাস একটু আলাদা আর কি। হ্যাঁ, ইনসেনটিভ অন্য জিনিস, ইনসেনটিভ অন্য। ইনসেনটিভ পাবে যে সেল করে, সেই ইনসেনটিভ পায়, আমি যতটুকু জানি। ওকে, এটা মোটামুটি শেষ। আর এত কিছু এখানে পড়াবো না, আপনাদের নাটশেলটা দেওয়া হয়ে গেছে। এগুলো আপনাদের বেশি পড়ে মাথা নষ্ট করার দরকার নাই, এগুলো বড়দের জন্য আর কি, আপনাদের পরের সেকশনে যারা তাদের জন্য আর কি। হ্যাঁ স্যার, এক্সামের জন্য এটুকুই এনাফ। আপনারা এইটুকু জানেন তাহলেই হবে আর কি। ঠিক আছে? হ্যাঁ, ওকে স্যার। জি স্যার, আজকের মতো এখানেই শেষ। আমি এটা পাঠিয়ে দিচ্ছি, এটা তো আপনাকে দিয়েছি না? জি স্যার, আমি আপনাদেরকে এটা আবার দিয়ে দিচ্ছি, কারণ ওই যে ভ্যাট মূসক এজেন্টটা একটু চেঞ্জ করলাম তো। তো আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই সরি হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতেছি, যে স্যার ক্লাস কি সেকশন অনুসারে হচ্ছে নাকি স্যার? ক্লাস সেকশন অনুযায়ী হচ্ছে না, ক্লাস চ্যাপ্টার ওয়াইজে হচ্ছে, কারণ ভ্যাট সেকশন ওয়াইজে পড়ে আপনি করতে পারবেন না, চ্যাপ্টার ওয়াইজে হচ্ছে। যেমন আমরা কোন চ্যাপ্টারে আছে স্যার এটা তো বুঝতে পারতেছি না ভাই, সারাদিন শেষে সীতাকার বাপ হয় তাহলে তো সমস্যা। ইম্পোজিশন অফ ভ্যাট, আমরা এখানে কোন কোন ভ্যালুর উপরে ভ্যাট ইম্পোজ হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। জিরো রেটেড গুডস কি, সার্ভিস, এগুলো নিয়ে আলোচনা করেছি আর কি। হ্যাঁ, আপনি কি এখন জয়েন করেছেন ক্লাসে? না স্যার, আমি ওইগুলো সব বুঝছি, বাট আমার কাছে বইটা স্যার আমার সাথে এখন নাই, এই জন্য আমি বুঝি না। আপনার পড়াগুলো সব বুঝছি আর কি, কিন্তু ওই চ্যাপ্টারটা আমি আসলে ধরতে পারছিলাম না। চ্যাপ্টার হাইব্রিড চ্যাপ্টার, স্পেসিফিক চ্যাপ্টার বলে কিছু নেই, আপনারা এটা বই পড়লেই পেয়ে যাবেন। স্যার আজকে শেষ করে দেন তাইলে। হ্যাঁ, আজকে শেষ। আমি খালি যে রিভাইজ সিনোপসিসটা দিয়ে দিচ্ছি আর কি। জি জি, ঠিক আছে স্যার, ওই মেইলের মধ্যে পাঠিয়ে দিন। মেলে না? জি স্যার।
একটু দেখেন তো পেয়েছেন কিনা। কি দিয়েছেন সবাইকে? পেয়েছেন? না এখনো আসেনি স্যার। চলে গেছে কিন্তু আর কি, দেখেন আমার কাছে পাঠাইলে আসবে হয়তো একটু লেট হতে পারে। দেখি। Recording stopped.